আমি তোমাকে 1,00,000 টাকার বিনিময়ে হাঁটিয়ে দেখাবো। কোটিপতি হাসলেন, কিন্তু যা ঘটল তাতে তিনি চমকে গেলেন। দিল্লির কনট প্লেসে শীতের হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল, যখন মীরার খিদের জ্বালায় পেটে মোচড় অনুভব হল। প্রধান ফটকের ঠান্ডা মার্বেলের ওপর তার খালি পা দুটো জমে গিয়েছিল, কিন্তু তাকে আরও একবার চেষ্টা করতে হতো। 8 বছরের মেয়েটি তার খয়েরি চুল ঢেকে রাখা পুরনো টুপিটা ঠিকঠাক করে সেই লোকটির কাছে গেল, যে এইমাত্র একটি কালো লিমুজিন গাড়ি থেকে নেমেছিল। সেই লোকটি একটি সোনার হুইল চেয়ারে বসেছিল এবং বিশিষ্ট ভারতীয় রাজকীয় পোশাক পরেছিল, যা দিল্লির পরিবেশের সাথে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করছিল। তার সাদা পাগড়িটি পুরোপুরি সাজানো ছিল এবং সোনালি কারুকাজ করা কালো চোগাটি বুঝিয়ে দিচ্ছিল যে তার কাছে প্রচুর অর্থ আছে। মীরা দীর্ঘশ্বাস নিল এবং তার দিকে এগিয়ে গেল। তার দিকে মোতায়েন থাকা দেহরক্ষীদের উপেক্ষা করেই সে বলল, আমি আপনাকে 1,00,000 টাকার বিনিময়ে হাঁটিয়ে দেখাব। সে কাঁপানো কিন্তু দৃঢ় কণ্ঠে বলল। লোকটি ফোনে কথা বলা বন্ধ করে দিল এবং তাকে বিস্ময়ের সাথে দেখল। তার গভীর চোখে কৌতুক আর অবিশ্বাসের মিশ্রণ ফুটে উঠল। সে জোরে হেসে উঠল, যাতে অনেক পথচারীর দৃষ্টি আকর্ষণ হল। তুমি কি সিরিয়াস খুকি? সে জোরালো গলায় জিজ্ঞাসা করল, তবে হিন্দিতে সাবলীলভাবে কথা বলছিল। তুমি কি জানো আমি কে? মীরা মাথা নাড়াল। সে জানত না যে ওই লোকটি কে ছিল, কিন্তু সে দেখতে পাচ্ছিল যে তার কাছে নিজের ঠাকুমা শান্তিদেবীর ওষুধ কেনার মতো যথেষ্ট টাকা আছে। ঠাকুমা 3 দিন ধরে বাড়িতে রক্তকাশন ছিল এবং স্বাস্থ্যকেন্দ্র থেকে কেবল প্যারাসিটামল দেওয়া হচ্ছিল। আমি জানি না আপনি কে, কিন্তু আমি জানি যে আমি সাহায্য করতে পারি। মেয়েটি নিজের ছোট এবং নোংরা হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি আমার দাদু রামপ্রসাদের 3 বছর দেখাশোনা করেছিলাম, যখন তিনি হাঁটতে পারতেন না। আমি জানি এটা কিভাবে করতে হয়। লোকটি আরও জোরে হাসল। আমার নাম নবাব আলিম খান। আমার কাছে তোমার কল্পনার চেয়েও বেশি টাকা আছে এবং আমি পৃথিবীর সেরা ডাক্তারদের পরামর্শ নিয়েছি। আর তুমি একটা নোংরা মেয়ে, তোমার কি মনে হয় তুমি আমাকে সুস্থ করতে পারবে? চারপাশের লোকজন অস্বাভাবিক পরিস্থিতির কারণে উৎসুক হয়ে জমা হতে লাগল। কেউ নিজের মোবাইল দিয়ে ছবি তুলছিল, কেউ মেয়েটির সাহসের ব্যাপারে নিচু গলায় মন্তব্য করছিল। নবাবের দেহরক্ষীরা মীরাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু তিনি হাত তুলে বললেন, থামো। তিনি তখনও হাসতে হাসতে বললেন, এটা বেশ মজার। মীরা হাসল না বা চারপাশের তামাশা দেখে ভয় পেল না। সে গত কয়েকদিনে এতটাই খিদে সহ্য করেছিল যে তার আর লজ্জার কোনো চিন্তা ছিল না। আমার দাদু রামপ্রসাদ কাজে মাচান থেকে পড়ে যাওয়ার পর নিজের পা নাড়াতে পারছিলেন না। সে বুঝিয়ে বলল, ডাক্তাররা বলেছিলেন যে তিনি কোনোদিন হাঁটতে পারবেন না, কিন্তু আমি তার সাথে প্রতিদিন ব্যায়াম করতাম এবং তিনি মারা যাওয়ার আগে আবার হাঁটতে শুরু করেছিলেন। নবাবের হাসি কিছুটা কমে এলো। সেই মেয়েটির দৃঢ় সংকল্পের মধ্যে এমন কিছু ছিল যা তাকে কৌতূহলী করছিল। সে অন্যদের মতো ভিক্ষা চাচ্ছিল না, যা তাকে প্রায়ই রাস্তায় দেখতে হতো। সে একটি সেবার প্রস্তাব দিচ্ছিল, তা যতই অদ্ভুত লাগুক না কেন। আর তুমি ঠিক কি করবে? তিনি নিজের 2 হাত ভাঁজ করে জিজ্ঞাসা করলেন। মীরা নিচু হল এবং নিজের ছেঁড়া কাপড়ের থলিটি খুলল। ভেতরে নদীর মসৃণ পাথর, পরিষ্কার কিন্তু তালি লাগানো কাপড় এবং কিছু ছোট ডালপালা ছিল, যা সে পার্ক থেকে জোগাড় করেছিল। আমি এই জিনিসগুলো প্রতিদিন আনি। পাথরগুলো পেশি গরম করার জন্য, কাপড়গুলো মালিশ করার জন্য, আর ডালপালাগুলো মজবুত করার জন্য। আমার দাদু আমাকে শিখিয়েছিলেন যে চিকিৎসা তখন শুরু হয় যখন কেউ বিশ্বাস করে যে এটি সম্ভব। নবাব সন্দেহের সাথে বস্তুগুলো দেখলেন। তিনি অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের উপর লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলেন। তিনি সুইজারল্যান্ড এবং আমেরিকার ক্লিনিকে ভ্রমণ করেছিলেন। এই সাধারণ ধারণা যে নদীর পাথর হাতে নেওয়া একটি ভারতীয় মেয়ে তা অর্জন করতে পারে, যা আধুনিক চিকিৎসা পারেনি, এটা অদ্ভুত ছিল। কিন্তু তার চোখের মণিগুলোতে এমন কিছু ছিল যা তাকে স্পর্শ করল, এক সততা যা তিনি অনেক দিন দেখেননি। তার কাছে আসা সব মানুষ কিছু না কিছু চাইত, টাকা, অনুগ্রহ বা যোগাযোগ। এই মেয়েটিও টাকা চাইছিল, কিন্তু সে তার জন্য কাজ করতে প্রস্তুত ছিল। 30 দিন, তিনি অবশেষে বললেন। তোমার কাছে আমাকে হাঁটিয়ে দেখানোর জন্য 30 দিন সময় আছে। যদি তুমি সফল হও তবে আমি তোমাকে 1,00,000 টাকা দেব। আমি সফল হবই, মীরা মাঝপথে থামিয়ে দিয়ে বলল, কিন্তু আমাকে প্রতিদিন ঠিক এই সময়ে এখানে আসতে হবে। নবাব মাথা নাড়ালেন। তখনও পরিস্থিতিটিকে বিনোদনমূলক মনে করছিলেন। তিনি 5 বছর আগে দুবাইতে একটি গাড়ি দুর্ঘটনায় নিজের পায়ের চলন শক্তি হারিয়ে ফেলেছিলেন। সেই প্রভাবে তার মেরুদণ্ড এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে ডাক্তাররা একে অপরিবর্তনীয় মনে করেছিলেন। তিনি হুইল চেয়ারের অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, যদিও এটি তার জীবন এবং সম্পর্ককে নাটকীয়ভাবে বদলে দিয়েছিল। ঠিক আছে ছোট্ট ডাক্তার, তিনি ব্যঙ্গ করে বললেন,
আমরা প্রতিদিন এখানে দুপুর 3টের সময় দেখা করব, কিন্তু এটাকে খেলা মনে করো না। আমি একজন খুব ব্যস্ত মানুষ। মীরা গুরুত্বের সাথে মাথা নাড়াল। আমি মানুষের সাহায্য করার ব্যাপারে কখনো খেলা করি না। নবাব একটি শুকনো হাসি হাসলেন। দেখা যাবে। তিনি নিজের একজন দেহরক্ষীকে ইশারা করলেন। বিক্রম, এই মেয়েটির বিবরণ লিখে নাও। আমি কালকের মধ্যে ওর ব্যাপারে সবকিছু জানতে চাই। বিক্রম নামের একজন লম্বা চওড়া মানুষ মীরার কাছে এলো। পুরো নাম, ঠিকানা, অভিভাবকদের নাম সে আধিকারিক কণ্ঠে বলল। মীরা শর্মা, সে ভয়ে নাকে উত্তর দিল। আমি আমার ঠাকুমা শান্তিদেবীর সাথে নেহেরু কলোনিতে থাকি। আমার কোনো বাবা মা নেই। বিক্রম একটি ছোট নোটবুকে তথ্যগুলো টুকে নিল। নবাব ক্রমবর্ধমান কৌতূহল নিয়ে মেয়েটিকে দেখছিলেন। বড় এবং অপরিচিত পুরুষদের দিয়ে ঘেরা থাকা সত্ত্বেও সে কোনো ভয় দেখাল না। ঠিক আছে মীরা শর্মা, নবাব বললেন। আমি আশা করি তুমি জানো তুমি কিসের মধ্যে পড়ছ। মেয়েটি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি নবাব সাহেব, আর আপনারও জানা উচিত আপনি কিসের মধ্যে পড়ছেন। এই কথা বলে সে নিজের জিনিসপত্র থলিতে রাখল, মাথা নাড়াল এবং শপিং প্লাজার প্রবেশদ্বার দিয়ে বাইরে চলে গেল। দেখার মতো লোকজন অস্বাভাবিক সাক্ষাতের বিষয়ে মন্তব্য করছিল, যখন নবাব চুপচাপ চিন্তামগ্ন হয়ে দাঁড়িয়ে রইলেন। সেই রাতে দক্ষিণ দিল্লির নিজের বিলাসবহুল পেন্ট হাউস অ্যাপার্টমেন্টে নবাব মেয়েটির ব্যাপারে ভাবা বন্ধ করতে পারছিলেন না। তার স্ত্রী জারা খান একজন সুন্দরী ভারতীয় মহিলা, যিনি বিয়ের পর স্বামীর সাংস্কৃতিক মূল্যবোধ কিছুটা গ্রহণ করেছিলেন। তিনি পুরো পরিস্থিতিতে বিরক্ত হয়ে গিয়েছিলেন। নবাব, তুমি সিরিয়াস হতে পারো না, তিনি বললেন, দামি চিনেমাটির কাপে তাকে কাশ্মীরি কাহাবা পরিবেশন করতে করতে। রাস্তার একটি মেয়ে বলছে যে সে তোমার পক্ষাঘাত ঠিক করতে পারে। এটা হাস্যকর। যারার জন্ম হয়েছিল দীপা শর্মা হিসেবে, যিনি দিল্লির এক উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলেন। তার নবাবের সাথে একটি ব্যবসায়িক পার্টির সময় দেখা হয়েছিল, যখন তিনি 10 বছর আগে প্রথমবার ভারতে এসেছিলেন। তিনি কেবল তার প্রেমে পড়েননি, বরং সেই বিলাসবহুল জীবনযাত্রার প্রেমেও পড়েছিলেন যা তিনি দিয়েছিলেন। দুর্ঘটনার পর তিনি নবাবের ভারতের অনেক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন, এমন একটি পরিস্থিতি যা তিনি হারাতে চাইতেন না। হয়তো এটা হাস্যকর, নবাব স্বীকার করলেন অবহেলার সাথে চা নাড়তে নাড়তে। কিন্তু সেই খুঁকির মধ্যে এমন কিছু ছিল যা আমার দৃষ্টি আকর্ষণ করেছে। এটা শুধু দৃঢ় সংকল্প নয়, মনে হয় যেন সে সত্যিই এমন কিছু জানে যা আমরা জানি না। যারা তার হুইল চেয়ারের পাশে বসে পড়লেন। প্রিয়, তুমি এর আগেও এর মধ্যে দিয়ে গিয়েছ। তুমি কতবার সুস্থ হওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজেকে বিভ্রান্ত করেছ? তোমার কি বার্সেলোনার ক্লিনিক বা সেই জার্মান ডাক্তারের কথা মনে আছে, যার ওপর প্রচুর টাকা খরচ হয়েছিল? তুমি সবসময় এমন পরিস্থিতি থেকে আহত হয়েই ফেরো। নবাব জানতেন যে তিনি আংশিকভাবে ঠিক ছিলেন। তিনি দুর্ঘটনার পরের প্রথম বছরগুলোতে অনেক বিকল্প চিকিৎসার চেষ্টা করেছিলেন। অ্যাকিউপাংচার, হাইড্রোথেরাপি, ইলেকট্রিক স্টিমিউলেশন, স্টেম সেল, কিছুই কাজে আসেনি। অবশেষে তিনি নিজের পরিস্থিতি মেনে নিয়েছিলেন এবং নিজের ব্যবসার প্রসারের দিকে মনোযোগ দিয়েছিলেন। কিন্তু সেই মেয়েটির মধ্যে কিছু আলাদা ছিল। হয়তো এটি তার দৃষ্টিভঙ্গির সরলতা ছিল, বা তার কণ্ঠস্বরে সত্যিকারের আত্মবিশ্বাস, অথবা হয়তো তিনি স্রেফ নিজের রুটিন থেকে বিরক্ত হয়ে গিয়েছিলেন এবং একটু বিনোদন চেয়েছিলেন। এটি কেবল 30 দিন, তিনি বললেন। আমি 30 দিনে কি হারাতে পারি? যারা দীর্ঘশ্বাস ফেললেন। শুরু করার জন্যে তোমার মর্যাদা। প্রেস আগে থেকেই এই বিষয়ে জেনে থাকবে। শিরোনাম কল্পনা করো। কোটিপতি মনে করেন রাস্তার মেয়ে তাকে সুস্থ করতে পারে। এটি তোমার ব্যবসাকে প্রভাবিত করবে। নবাব আসলে মিডিয়ার প্রভাবের কথা ভাবেননি। ভারতের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে তেল, রিয়েল এস্টেট এবং প্রযুক্তিতে বিনিয়োগের কারণে তিনি ক্রমাগত মিডিয়ার শিরোনামে থাকতেন। এমন কাহিনী সহজেই জাতীয় উপহাসের বিষয় হতে পারত। তো হয়তো এটাই সময় যে মানুষকে আমার ব্যাপারে কথা বলার জন্য আলাদা কিছু দেওয়া যাক, তিনি হালকা হাসির সাথে বললেন। পরের দিন সকালে বিক্রম মীরার ব্যাপারে একটি বিস্তারিত রিপোর্ট নিয়ে এলো। মেয়েটি সত্যিই 72 বছর বয়সী তার ঠাকুমার সাথে নেহেরু কলোনিতে থাকত। মা প্রসবের সময় মারা গিয়েছিলেন এবং বাবা অজ্ঞাত ছিলেন। সে কখনো নিয়মিত স্কুলে যায়নি, কিন্তু সে প্রাথমিক পড়ালেখা জানত। এর চেয়েও বড় কথা হল, সে তার দাদুর কাহিনীর সত্যতা পেয়েছিল। বিক্রম জানালো যে দাদু রামপ্রসাদ সত্যিই পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। 4 বছর আগে একটি কাজের সময় দুর্ঘটনা হয়েছিল এবং তার পায়ে কোনো চলন শক্তি ছিল না। প্রতিবেশীরা নিশ্চিত করেছে যে মেয়েটি প্রতিদিন তার দেখাশোনা করত, এবং এও নিশ্চিত করেছে যে তিনি 6 মাস আগে মারা যাওয়ার ঠিক আগে আবার হাঁটতে শুরু করেছিলেন। নবাব নিজের চেয়ারের সামনে ঝুঁকে বসলেন। আবার হাঁটতে শুরু করেছিলেন? তুমি কি নিশ্চিত? আমি নিশ্চিত। আমি 3 জন আলাদা প্রতিবেশীর সাথে কথা বলেছি। তারা বলেছে যে এটি কয়েক মাস ধরে ধীরে ধীরে হয়েছিল। লোকটা প্রথমে নিজের পায়ের আঙুল নাড়াতে শুরু করেন। তারপর তিনি কিছু সেকেন্ডের জন্য দাঁড়াতে সফল হন
এবং শেষ পর্যন্ত অল্প দূরত্ব হাঁটতে পেরেছিলেন। এই তথ্য নবাবের পরিস্থিতি সম্পর্কে পুরো ধারণা বদলে দিল। যদি মেয়েটি সত্যিই কাউকে নিজের পায়ে চলনশক্তি ফিরে পেতে সাহায্য করে থাকে, তবে হয়তো সে স্রেফ এক কাল্পনিক মেয়ে ছিল না। দাদুর পত্রাঘাতের কারণ কি ছিল, তিনি জিজ্ঞাসা করলেন। ৩ মিটার উচ্চতা থেকে পড়ার পর মেরুদণ্ডের উপর চাপ। আপনার মামলার মতোই, নবাব সাহেব। নবাব কিছু মিনিট চুপচাপ রইলেন। এই সংযোগটি বেশ প্রভাবশালী ছিল। তার নিজের পক্ষাঘাতও দুর্ঘটনার পর মেরুদণ্ডের উপর চাপের কারণে হয়েছিল। যদি মীরার দাদু একই রকম পরিস্থিতি থেকে সুস্থ হয়ে উঠে থাকেন, তবে হয়তো... বিক্রম, আমি চাই তুমি ওর দ্বারা ব্যবহৃত পদ্ধতিগুলোর ব্যাপারে আরও বেশি অনুসন্ধান করো। আরও প্রতিবেশীদের সাথে কথা বলো। ঠিকঠাক খুঁজে বের করো সে কি করত। জি নবাব সাহেব। আরেকটা কথা আছে, মেয়েটির ঠাকুমা খুব অসুস্থ, যক্ষা অন্তিম পর্যায়ে আছে। প্রতিবেশীরা বলেছে যে হয়তো তিনি সঠিক চিকিৎসা ছাড়া বেশি দিন বেঁচে থাকতে পারবেন না। এটি মীরার জরুরি অবস্থার কারণ বুঝিয়ে দিল। সে স্রেফ টাকা উপার্জনের চেষ্টা করছিল না, সে তার একমাত্র পরিবারকে বাঁচানোর চেষ্টা করছিল। ঠিক দুপুর ৩টের সময় নবাব শপিং প্লাজায় অপেক্ষা করছিলেন। তিনি আগের দিনের উৎসুক ভিড় এড়াতে ঢাকা থাকা পার্কিং লটের একটি সংরক্ষিত কোণ বেছে নিয়েছিলেন। মীরা সময়মতো নিজের কাপড়ের থলি এবং একটি ছোট কাঠের টুল নিয়ে এলো, যা সে সম্ভবত কোথাও খুঁজে পেয়েছিল। নমস্কার নবাব সাহেব, সে বিনয়ের সাথে বলল। নমস্কার ডাক্তার মীরা, তিনি উত্তর দিলেন। এটা দেখে যে সে আগের দিনের তুলনায় বেশি পরিষ্কার লাগছিল। হয়তো সে এই সুযোগের জন্য স্নান করে এসেছিল। মীরা টুলটিকে হুইল চেয়ারের পাশে রাখল এবং বসে পড়ল। প্রথমে আমাকে পেশিগুলো অনুভব করার জন্য আপনার পা দুটো ছুঁতে হবে, সে বলল। আপনি কি আমাকে অনুমতি দেবেন? নবাব ইতস্তত করলেন। তিনি ৫ বছর ধরে নিজের পায়ে কিছু অনুভব করেননি। ডাক্তাররা নিয়মিত পরীক্ষার সময় পা ছুঁতেন, কিন্তু সবসময় দস্তানা এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে। এই ধারণা যে একটি মেয়ে তার পা খালি হাতে ছোবে, এটা অদ্ভুত ছিল। ঠিক আছে, তিনি শেষ পর্যন্ত বললেন। মীরা তার থলি থেকে মসৃণ পাথরগুলো বের করল এবং সেগুলো গরম করার জন্য নিজের হাতে ঘষল। তারপর একটি বাচ্চার জন্য বিস্ময়কর কোমলতার সাথে সে নিজের হাত তার ডান পায়ের ওপর প্যান্টের ওপরে রাখল। পেশিগুলো খুব শক্ত হয়ে আছে, সে কিছু মিনিট পর বলল। এটা স্বাভাবিক যখন কোনো ব্যক্তি দীর্ঘ সময় সেগুলো ব্যবহার করে না। আমার দাদু রামপ্রসাদও এমনই ছিলেন। নবাব মেয়েটির মনোযোগী মুখটি দেখছিলেন। সে সত্যিই জানত সে কি করছিল, স্রেফ নাটক করছিল না। তোমার ঠিক কি মনে হচ্ছে, তিনি জিজ্ঞাসা করলেন। নবাব সাহেবের পা পুরোপুরি অসুস্থ নয়, সে নিজের হাত বাম পায়ের দিকে নিয়ে যেতে যেতে বলল। এখানে ভেতরে প্রাণ আছে, কিন্তু এটা ঘুমিয়ে আছে। এটা একটা শুকনো নদীর মতো, কিন্তু নিচে এখনও জল আছে। এই উপমাটি সহজ ছিল, কিন্তু ৮ বছরের একটি মেয়ের কাছ থেকে আসা সত্ত্বেও এটি অদ্ভুতভাবে কাব্যিক ছিল। মীরা মসৃণ পাথরগুলোর একটি নিল এবং তার পায়ের উপর বৃত্তাকার গতিতে মালিশ করতে শুরু করল। আমার দাদু আমাকে শিখিয়েছিলেন যে শরীর জিনিসগুলো করতে মনে রাখে, যদিও মস্তিষ্ক ভুলে যায়। তিনি বলতেন যে আমার বিশেষ হাত আছে। বিশেষ হাত কেন? নবাব জিজ্ঞাসা করলেন কৌতূহলী হয়। এমন হাত যা অনুভব করে সমস্যা কোথায় এবং জানে কিভাবে সাহায্য করতে হয়। আমার দাদু বলতেন যে সবাই এটার সাথে জন্মায় না, এটা একটা উপহার। নবাব এমন একটি সংস্কৃতিতে বড় হয়েছিলেন যেখানে বিশেষ উপহার এবং স্পর্শের মাধ্যমে চিকিৎসাকে পশ্চিমের তুলনায় অনেক সহজে মেনে নেওয়া হতো। তার নিজের ঠাকুমা তার নিজের শহরে একজন সম্মানিত কবিরাজ ছিলেন। হয়তো এই মেয়েটির মধ্যে এমন কিছু ছিল যা আধুনিক চিকিৎসা বোঝাতে পারে না। মীরা ৪০ মিনিট ধরে তার পায়ের ওপর কাজ করল। গরম পাথর দিয়ে মালিশ এবং হাতের সুনির্দিষ্ট নড়াচড়ার মধ্যে দিয়ে সে প্রক্রিয়ার সময় খুব কম কথা বলছিল, নিজের কাজে মনোনিবেশ করেছিল। যখন সে কাজ শেষ করল, সে টুলের ওপর বসল এবং তাকে গুরুত্বের সাথে দেখল। কাল আমি আরও জিনিস আনব। নবাব সাহেবকে দুর্ঘটনার ব্যাপারে আমার সাথে কথা বলতে হবে। আমাকে দুর্ঘটনার ব্যাপারে কেন কথা বলতে হবে? নবাব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। কারণ কখনো কখনো শরীর সুস্থ হতে চায় না, যখন মস্তিষ্ক তখনও আহত থাকে। আমার দাদু সত্যি হাঁটতে তখনই শুরু করেছিলেন যখন তিনি নিজেকে দোষী মনে করা বন্ধ করেছিলেন। মেয়েটির অন্তর্দৃষ্টি তাকে বাকরুদ্ধ করে দিল। সে এমন কিছু স্পর্শ করেছিল যার কথা কোনো ডাক্তার কোনোদিন উল্লেখ করেননি, তার পক্ষাঘাতের মনস্তাত্ত্বিক দিক। আমি কাল একই সময়ে ফিরে আসব, মীরা নিজের পাথরগুলো থলিতে রাখতে রাখতে বলল। আর নবাব সাহেব, হ্যাঁ নবাব সাহেব, এটা কল্পনা করা শুরু করতে পারেন যে যখন আপনি আবার হাঁটতে পারবেন তখন কেমন লাগবে।
এতে সাহায্য হবে। মীরার কথা অনুযায়ী এতে পেশিগুলোকে মনে রাখতে সাহায্য মেলে। এর সাথেই সে চলে গেল। নবাবকে পার্কিংয়ে অনেক কিছু ভাবার জন্য একা ফেলে রেখে গেল। সেই রাতে যারা দেখল যে তার স্বামী স্বাভাবিকের চেয়ে বেশি চুপচাপ ছিল। তারা অ্যাপার্টমেন্টের ছাদে খাবার খাচ্ছিল যখন যারা এই বিষয়ে কথা বলার সিদ্ধান্ত নিল। তোমার ছোট অলৌকিক ডাক্তারের সাথে প্রথম দিন কেমন কাটল? সে ব্যঙ্গাত্মক স্বরে জিজ্ঞাসা করল। আকর্ষণীয়, নবাব জবাব দিলেন, অবহেলার সাথে গ্রিল করা ল্যাম্প কাটতে কাটতে। পেশি এবং রক্ত সঞ্চালন সম্পর্কে তার এমন জ্ঞান আছে যা আমি আশা করিনি। নবাব, প্লিজ, ও ৮ বছরের একটা মেয়ে, ও এমন কি জানতে পারে যা আমাদের ডাক্তাররা জানেন না? হয়তো এটাই আসল কথা। তাকে এটা বিশ্বাস করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়নি যে কিছু জিনিস অসম্ভব। যারা কাঁটা চামচটা জোরে টেবিলের ওপর রাখল। তুমি কি সত্যি এই কল্পনায় বিশ্বাস করতে শুরু করেছ, তাই না নবাব? তুমি একজন বুদ্ধিমান মানুষ, তুমি এটাকে গুরুত্বের সাথে নিতে পারো না। আর যদি আমি নিই? তিনি তাকে সরাসরি দেখে জিজ্ঞাসা করলেন, আবার নতুন করে আশা করার মধ্যে ভুল কি আছে? যারা এক মুহূর্তের জন্য চুপ রইল। সে জানত যে দুর্ঘটনাটি নবাবকে কেবল শারীরিকভাবে নয়, মানসিকভাবেও গভীরভাবে বদলে দিয়েছিল। তিনি অনেক বেশি সংরক্ষিত, অনেক বেশি অবিশ্বাসী এবং কম স্নেহশীল হয়ে গিয়েছিলেন। তার এক অংশ সেই মানুষটিকে মিস করত যিনি তিনি দুর্ঘটনার আগে ছিলেন, কিন্তু তার অন্য অংশটি, যে অংশটি সে নিজের কাছেও স্বীকার করত না, সেই নিয়ন্ত্রণে অভ্যস্ত হয়ে গিয়েছিল যা নবাব হুইলচেয়ারে নির্ভরশীল হওয়ার পর থেকে তার জীবনের ওপর জারার ছিল। সে চুক্তিতে সই করত, গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নিত এবং ব্যবসায়িক মহলে সমান মর্যাদার সাথে গণ্য হতো। যদি নবাব নিজের পুরোপুরি সচলতা ফিরে পেতেন, তবে সে সব কিছু হারিয়ে ফেলতে পারত। আশা করার মধ্যে কোনো ভুল নেই, সে অবশেষে বলল, ব্যাস, আমি চাই না তুমি আবারও আঘাত পাও যখন এটা কাজ করবে না। পরের দিন সকালে নবাব এক অদ্ভুত অনুভূতি নিয়ে জেগে উঠলেন। বহু বছরে এই প্রথমবার তিনি দৌড়ানোর স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে তিনি দুবাইয়ের একটি সমুদ্র সৈকতে দৌড়াচ্ছিলেন, যেখানে তিনি বড় হয়েছিলেন। বাতাস তার মুখে লাগছিল এবং তার পা দুটো অনায়াসে চলছিল। তিনি নিজের পা নাড়ানোর চেষ্টা করতে করতে জেগে উঠলেন, এমন কিছু যা তিনি অনেক দিন করেননি। স্বাভাবিকভাবেই কিছুই হল না, কিন্তু স্বপ্নের সেই অনুভূতি পুরো সকাল তার সাথে রইল। বিক্রম মীরার ব্যাপারে নতুন তথ্য নিয়ে এলো। নবাব সাহেব, আমি ওর পদ্ধতিগুলো সম্পর্কে আরও বিশদ বিবরণ পেয়েছি। মনে হয় ও কেবল মালিশ ব্যবহার করত না। ও, দাদুকে পেশির ওপর কাজ করার সময় কঠিন জিনিসগুলো নিয়ে কথা বলাত। একজন প্রতিবেশী বলল যে তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। কি ধরনের কঠিন জিনিস? কাজে হওয়া দুর্ঘটনার ব্যাপারে, সেই জিনিসগুলোর ব্যাপারে যেগুলো তিনি মিস করতেন, সেই ভয়গুলোর ব্যাপারে যা তার মধ্যে ছিল। প্রতিবেশী বলল যে মাঝে মাঝে সেই ব্যক্তিটি সেশনের সময় কাঁদতেন। নবাব সেটা নিয়ে চিন্তা করলেন। দুর্ঘটনার পর তার নিজের মনস্তাত্ত্বিক চিকিৎসা কেবল ব্যবহারিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। হুইলচেয়ারে জীবনের সাথে কিভাবে মানিয়ে নিতে হবে, আত্মসম্মান কিভাবে বজায় রাখতে হবে, অন্যদের দয়া কিভাবে সামলাতে হবে। কোনো চিকিৎসকই দুর্ঘটনার ব্যাপারে তার গভীর অনুভূতিগুলো খুঁজে দেখেননি। আরও একটা ব্যাপার আছে নবাব সাহেব, বিক্রম চালিয়ে গেল। মেয়েটির ঠাকুমার শরীর আরও খারাপ হচ্ছে। তিনি কাল স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন এবং ওষুধ কাজ করছে না। ডাক্তাররা বলেছেন যে তাকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করা দরকার, কিন্তু সরকারি ব্যবস্থায় কোনো শয্যা খালি নেই। নবাব চিন্তামগ্ন হয়ে পড়লেন। যদি মীরার ঠাকুমার সঠিক চিকিৎসা না পান, তবে মেয়েটি নিশ্চিতভাবে তার দেখাশোনার জন্য নবাবের সাথে দেখা করা ছেড়ে দেবে। আর নবাবের এক অংশ, যা জেনে তিনি নিজেই অবাক হচ্ছিলেন, এমনটা চাইছিল না। দুপুর ৩টের সময় মীরা আবারও সময় মতো এলো। এইবার সে কিছু ছোট ফুল নিয়ে এলো যা সে কোথাও থেকে জোগাড় করেছিল, এবং কিছু সবুজ পাতা। এই গাছগুলো কিসের জন্য? নবাব জিজ্ঞাসা করলেন। একটা আরামদায়ক চা বানানোর জন্য, সে সহজভাবে বলল। আমার দাদু বলতেন যে যখন মানুষ শান্ত থাকে তখন চিকিৎসা সবচেয়ে ভালো কাজ করে। সে একটা থার্মাস থেকে গরম জল দিয়ে একটি তাৎক্ষণিক চা তৈরি করল, যা সে সাথে করে এনেছিল। তরলটির স্বাদ হালকা এবং কিছুটা মিষ্টি ছিল। আজ যখন আমি আপনার পায়ের ওপর কাজ করব, তখন আপনি আমাকে দুর্ঘটনার দিনের কথা বলবেন। সে নিজের পাথরগুলো তৈরি করতে করতে বলল। আমাকে ওই বিষয়ে কথা বলার দরকার কেন? নবাব জিজ্ঞাসা করলেন, কিছুটা মানসিক চাপে এসে। কারণ এটা আপনার ভেতরে আটকে আছে। মীরা নিজের গরম হাতগুলো তার পায়ের ওপর রেখে বলল, আমি এটা অনুভব করতে পারছি।
এখানে একটা খুব বড় বিষণ্ণতা আছে। নবাব ইতস্তত করলেন। তিনি কোনো দিন দুর্ঘটনার বিবরণ নিয়ে কারো সাথে কথা বলেননি, এমনকি যারার সাথেও না। দুবাইয়ের আধিকারিকরা একটি রিপোর্ট তৈরি করেছিলেন। ডাক্তাররা চিকিৎসাগত দিকগুলো জানতেন, কিন্তু সেই অনুভূতিগুলো তিনি নিজের কাছেই রেখেছিলেন। আমি খুব জোরে গাড়ি চালাচ্ছিলাম, তিনি অনিচ্ছা সত্ত্বেও শুরু করলেন। রাতের বেলা ছিল এবং বৃষ্টি পড়ছিল। আমি আমার ভাইয়ের সাথে ব্যবসা নিয়ে ঝগড়া করেছিলাম এবং আমি রাগান্বিত ছিলাম। মীরা তার পায়ের মালিশ করতে থাকল যখন তিনি কথা বলতে থাকলেন। তার ছোট আঙুলগুলো টানটান হয়ে থাকা পেশিগুলোর ওপর কাজ করছিল। অন্য কোনো গাড়ি কি সাথে ছিল? সে ধীরে জিজ্ঞাসা করল। নবাব চোখ বন্ধ করলেন। হ্যাঁ, একটি পরিবার, একজন বাবা, একজন মা আর দুটো ছোট বাচ্চা। তাদের কি হলো? তারা কি ঠিক ছিল? কেবল কিছু হালকা চোট, কিন্তু আমি... নবাব থেমে গেলেন, তার কণ্ঠস্বর কাঁপছিল। আপনি নিজেকে দোষী মনে করেন কারণ তারা আপনার ভুলের কারণে আহত হতে পারত। মীরা বলল, এটা কোনো প্রশ্ন ছিল না। তুমি কিভাবে জানলে? কারণ আমার দাদুও নিজেকে দোষী মনে করতেন। তিনি বলতেন যে তার দুর্ঘটনা তার ভুল ছিল, কারণ তিনি মন দিচ্ছিলেন না। তিনি সেই অপরাধবোধ নিজের পায়ে বয়ে বেড়াচ্ছিলেন, তাই সেগুলো কাজ করতে চাইত না। নবাব চোখ খুললেন এবং মেয়েটিকে দেখলেন। একটি ৮ বছরের বাচ্চার অপরাধবোধ এবং আঘাত সম্পর্কে এতটা ধারণা কিভাবে থাকতে পারে? আর তুমি তোমার দাদুকে এতে সাহায্য করার জন্য কি করেছিলে? আমি তাকে বুঝিয়েছিলাম যে দুর্ঘটনা আগেই হয়ে গিয়েছিল। যদি তিনি সেই দিনটির মধ্যে আটকে থাকতেন, তবে তিনি সেই দিনগুলোকে কোনোদিন বাঁচতে পারতেন না, যেগুলো এখনও তার কাছে ছিল। মেয়েটির সাধারণ শব্দগুলো নবাবের ওপর এক রহস্য উন্মোচনের মতো প্রভাব ফেলল। তিনি সত্যিই দুর্ঘটনার দিনটিতে আটকে ছিলেন। 5 বছর পরেও তার এক অংশ সেই গাড়িতে, সেই বৃষ্টিতে, সেই আতঙ্কের এক মুহূর্তে ছিল, যখন তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। তিনি সেই দিন থেকে কিভাবে মুক্ত হতে পেরেছিলেন? নবাব সত্যিই আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন। তিনি অন্য গাড়ির লোকগুলোকে একটি চিঠি লিখেছিলেন, যদিও তিনি তাদের চিনতেন না। তিনি ক্ষমা চেয়েছিলেন এবং পরিবারের জন্য ভালো কিছুর কামনা করেছিলেন। তারপর তিনি চিঠিটি পুড়িয়ে ফেলেছিলেন এবং বলেছিলেন যে তিনি মুক্ত। নবাব সেই তথ্যটি বিশ্লেষণ করতে করতে চুপ থাকলেন। তিনি কোনোদিন অন্য গাড়ির পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেননি, তাদের খবর নেওয়ার আগ্রহের অভাবের কারণে নয়, বরং নিজের অপরাধ বোধের মুখোমুখি হওয়ার ভয়ের কারণে। মীরা আরও 40 মিনিট তার পায়ের ওপর কাজ করল, যার মধ্যে তারা নবাবের শৈশবের স্মৃতি, সেই জায়গাগুলো যেখানে তিনি খুশি ছিলেন, এবং সেই স্বপ্নগুলোর ব্যাপারে কথা বললেন যা তার দুর্ঘটনার আগে ছিল। বহু বছরের মধ্যে এই প্রথমবার তিনি এই বিষয়গুলো নিয়ে কথা বললেন। যখন সেশন শেষ হল, তখন মীরা নিজের জিনিসপত্র গুছিয়ে নিল এবং তাকে গুরুত্বের সাথে দেখল। নবাব সাহেব, আমাকে আপনাকে কিছু বলার আছে। আমার ঠাকুমা শান্তি দেবী খুব অসুস্থ। যদি তিনি জলদি সুস্থ না হন, তবে হয়তো আমি প্রতিদিন এখানে আসতে পারব না। নবাবের মধ্যে চিন্তার এক ঢেউ খেলে গেল। তার কি হয়েছে? বুকে একটা রোগ, যার কারণে তার রক্তের কাশি হয়। ডাক্তার বললেন যে তার দামি ওষুধ আর হাসপাতালে ভর্তি হওয়া দরকার, কিন্তু সরকারি হাসপাতালে কোনো জায়গা নেই। নবাব এক তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন। বিক্রম, তিনি নিজের দেহরক্ষীকে ডাকলেন। আমি চাই তুমি এই মেয়েটির ঠাকুমাকে এখনই ফোর্টিস এসকট হার্ট ইনস্টিটিউটে নিয়ে যাও এবং বলো যে এটা আমার অ্যাকাউন্টে আছে। মীরার চোখ বড় হয়ে গেল। আপনি কি এটা করবেন? আমি ইতিমধ্যেই এটা করছি, নবাব বললেন। কিন্তু তুমি কাউকে বলতে পারবে না যে এটা আমি করেছি। এটা আমাদের গোপন কথা হতে পারে। মীরা জোরে মাথা নাড়াল। আমি কোনো দিন বলবো না। ধন্যবাদ নবাব সাহেব, কোনো ব্যাপার না। আর মীরা, কাল আমি সেই চিঠিটা চেষ্টা করতে চাই যা তোমার দাদু লিখেছিলেন। সেই রাতে যখন যারা স্পাতে ছিলেন, নবাব ঘরে একা বসে ভাবছিলেন। দুর্ঘটনার পর প্রথমবার তিনি মীরার মালিশের সময় নিজের পায়ে কিছু অনুভব করেছিলেন। এটি নড়াচড়া ছিল না, বরং একটি সূক্ষ্ম অনুভূতি ছিল, যেন দূরের ঝিনঝিনানি। এটা তার মানসিক ব্যাপার হতে পারত, কিন্তু তার কাছে এটা বাস্তব ছিল। তিনি কাগজ আর কলম নিলেন এবং দুর্ঘটনায় জড়িত পরিবারের জন্য আরবি ভাষায় একটি চিঠি লিখতে শুরু করলেন। তিনি নিজের অনুশোচনা সম্পর্কে লিখলেন, তিনি কতবার তাদের কথা ভাবেন তা লিখলেন, তাদের কুশল ও সুখের আশা প্রকাশ করলেন। তিনি লিখলেন যে তিনি সেই রাতটিকে মুছে দিতে পছন্দ করতেন, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তের পরিণতির সাথে বাঁচতে শিখছেন। যখন চিঠি শেষ হল, তিনি গত কয়েক বছরের তুলনায় নিজেকে অনেক হালকা অনুভব করলেন। পরের দিন বিক্রম জানালো যে মীরার ঠাকুমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি সর্বোত্তম চিকিৎসা পাচ্ছেন। ডাক্তাররা বলেছেন যে সঠিক ওষুধের সাথে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।
দুপুর ৩টের সময় মীরা হাসি মুখে এলো। নবাব সাহেব, আমার ঠাকুমা অনেক ভালো আছেন। ডাক্তার বললেন যে তিনি সুস্থ হয়ে যাবেন। কত ভালো খবর, তিনি বিস্ময়ের ভান করে বললেন। হয়তো এটা একটা সংকেত যে আপনাদের দুজনের জন্যই দিন ভালো আসছে। আমি আজ বিশেষ কিছু এনেছি। মীরা নিজের থলি থেকে সবুজ পাতাওয়ালা একটি ছোট ডাল বের করতে করতে বলল, এটি নিমের ডাল। এতে পেশিগুলোকে জাগিয়ে তোলার জন্য বিশেষ শক্তি আছে। নবাবের ডালের বিশেষ শক্তির উপর সন্দেহ ছিল, কিন্তু তিনি মেনে নিয়েছিলেন যে এই আচার ও প্রতীকী বিষয়ের ইতিবাচক মনস্তাত্ত্বিক প্রভাব থাকতে পারে। সেই দিনের সেশনের সময় মীরা আলাদা ধরনের ব্যায়াম করালো। সে নবাবের হাত দুটোকে তার নিজের পায়ের উপর রাখল এবং তাকে কল্পনা করতে বলল যে তিনি তার হাতের মাধ্যমে অনুভব করতে পারছেন। কল্পনা করুন, আপনার হাতগুলোই আপনার চোখ, সে বলল। তারা আপনার পায়ে কি দেখতে পাচ্ছে? নবাব মীরার হাত দিয়ে তার পা নাড়ানোর অনুভূতির ওপর মনোযোগ দেওয়ার চেষ্টা করলেন। ধীরে ধীরে তার নিজের পায়ের অবস্থান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা তৈরি হতে লাগল, এমন কিছু যা তিনি দুর্ঘটনার পর পুরোপুরি হারিয়ে ফেলেছিলেন। আমি কি অনুভব করতে পারছি আমার পা কোথায় আছে? তিনি চমকে গিয়ে বললেন। এটা খুব ভালো কথা, মীরা হাসি মুখে বলল। এর মানে আপনার মস্তিষ্ক আর আপনার পায়ের মধ্যের যোগাযোগ ফিরে আসতে শুরু করেছে। সেশনের পর নবাব সেই চিঠিটা দেখালেন যা তিনি লিখেছিলেন। মীরা আরবি পড়তে জানত না, কিন্তু সে তাকে কিছু অংশের অনুবাদ করতে বলল। যখন তিনি শেষ করলেন, মীরা মাথা নেড়ে অনুমোদন দিল। এখন আপনি চিঠিটি পুড়িয়ে ফেলতে পারেন এবং সেই দিন থেকে মুক্ত হতে পারেন, সে বলল। তারা পার্কিংয়ের একটি ধাতব ডাস্টবিনের কাছে গেল। বিক্রম লাইটার দিয়ে চিঠিটি জ্বালিয়ে দিল এবং সেটিকে পুরোপুরি জ্বলতে দেখল। আগুনের শিখা যেমন কাগজটিকে গ্রাস করছিল, নবাবের মনে হল যেন 5 বছর ধরে তার বুকের ওপর যে বোঝা ছিল তা অবশেষে নেমে যাচ্ছে। আপনার কেমন লাগছে? মীরা জিজ্ঞাসা করল। হালকা, নবাব স্বীকার করলেন, যেন আমি ভালো করে নিঃশ্বাস নিতে পারছি। এখন আপনার পাও ভালো নিঃশ্বাস নিতে পারবে। মেয়েটি এমন এক বোধের সাথে বলল যা তার 8 বছরের বয়সের চেয়ে অনেক বেশি ছিল। সপ্তাহান্তের সময় বিক্রম মীরার সাথে হওয়া সেশনগুলোর ব্যাপারে ভাবা বন্ধ করতে পারছিল না। তিনি আগামী সোমবারের জন্য নিজের নিউরোলজিস্ট ডক্টর রোহন শর্মার সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করেছিলেন। তিনি সেই অনুভূতিগুলোর ব্যাপারে চিকিৎসকের মতামত চেয়েছিলেন, যা তিনি অনুভব করছিলেন। যারা তার স্বামীর আচরণের পরিবর্তন লক্ষ্য করেছিলেন, কিন্তু তিনি ঠিকঠাক ধরতে পারছিলেন না যে কি আলাদা ছিল। নবাব অনেক বেশি উপস্থিত, কথাবার্তায় অনেক বেশি জড়িত, এবং সেই বিষণ্ণতায় কম ডুবে থাকা মনে হচ্ছিল যা তার চিরসাথী হয়ে গিয়েছিল। তোমাকে অন্যরকম দেখাচ্ছে, তিনি রবিবারের দুপুরের খাবারের সময় মন্তব্য করলেন। অন্যরকম বলতে? নবাব জিজ্ঞাসা করলেন। জানি না, হয়তো আরও সজীব। নবাব হাসলেন। হয়তো আমি সত্যিই আরও সজীব অনুভব করছি। মঙ্গলবার ডক্টর শর্মা নবাবের স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সাবধানে পরীক্ষা করলেন। তিনি রিফ্লেক্স পরীক্ষা করলেন, সংবেদনশীলতা পরীক্ষা করলেন এবং পায়ের পেশি টোন পরীক্ষা করলেন। কিছু সূক্ষ্ম পরিবর্তন আছে, ডাক্তার স্বীকার করলেন। পেশির টোন কিছুটা উন্নত হয়েছে এবং এমন সংকেত আছে যে কিছু রিফ্লেক্স ফিরে আসছে। কিন্তু নবাব, আমি চাই না তুমি অতিরিক্ত আশা করো। এটি কেবল উন্নত রক্ত সঞ্চালনের ফলাফল হতে পারে। কিন্তু এটা কি অন্য কিছু হতে পারে? নবাব জিজ্ঞাসা করলেন। ডক্টর শর্মা ইতস্তত করলেন। খুবই বিরল ক্ষেত্রে যখন মেরুদণ্ডের আঘাত সম্পূর্ণ হয় না, তখন প্রাথমিক আঘাতের কয়েক বছর পর আংশিক রিকভারি হতে পারে, কিন্তু এটি 1%-এর চেয়েও কম ক্ষেত্রে ঘটে। তাহলে এটা কি সম্ভব? প্রযুক্তিগতভাবে হ্যাঁ, কিন্তু সম্ভাব্য নয়। নবাব ক্রমবর্ধমান আশা জাগানোর মতো যথেষ্ট তথ্য নিয়ে ক্লিনিক থেকে বেরিয়ে এলেন। যদি প্রাতিষ্ঠানিক চিকিৎসাবিদ্যাও মেনে নেয় যে রিকভারি সম্ভব ছিল, তবে মীরার পদ্ধতিতে বিশ্বাস কেন করবেন না? মঙ্গলবার যখন তিনি মেয়েটির সাথে দেখা করতে এলেন, নবাব একটি উপহার আনলেন, মীরার মাপের নতুন এক জোড়া জুতো। আপনি আমাকে এটা কেন কিনে দিলেন? মীরা গোলাপি রঙের জুতো জোড়া দেখে জিজ্ঞাসা করল। কারণ একজন ডাক্তারের কাজের জন্য সঠিক জুতো দরকার, তিনি বললেন। মীরা হাসল এবং সাথে সাথে জুতো পরে নিল। এটিই প্রথমবার ছিল যখন তার কাছে নতুন জুতো ছিল, এবং তার পুরনো ছেঁড়া চটিগুলোর তুলনায় এর আরাম ছিল অবিশ্বাস্য। আজ আমরা আলাদা ব্যায়াম করব, সে ঘোষণা করল। আপনি একা নিজের পা নাড়ানোর চেষ্টা করবেন। আমি বছরের পর বছর 1000 বার এটা চেষ্টা করেছি, নবাব বললেন। কোনোদিন কাজ করেনি, কিন্তু এখন এটা আলাদা। এখন আপনি চিঠি পুড়িয়ে ফেলেছেন আর দুর্ঘটনা থেকে মুক্ত হয়ে গেছেন। চলুন চেষ্টা করি। মীরা নিজের হাত দুটো তার হাঁটুর ওপর রাখল
এবং তাকে নিজের উরুর পেশিতে বার্তা পাঠানোর ওপর মনোযোগ দিতে বলল। কল্পনা করুন আপনার মস্তিষ্ককে আপনার পায়ের সাথে যুক্ত করার একটি তার আছে, সে বলল। তারের মাধ্যমে বার্তা পাঠান। নবাব চোখ বন্ধ করলেন এবং মনোযোগ দেওয়ার চেষ্টা করলেন। বেশ কয়েক মিনিট কিছুই হল না। তারপর খুব সূক্ষ্মভাবে তিনি ডান উরুর পেশিতে একটি ছোট মোচড় অনুভব করলেন। আমি কিছু অনুভব করেছি, তিনি দ্রুত চোখ খুলে বললেন। আমিও অনুভব করেছি, মীরা উত্তেজিত হয়ে বলল। এটা আবারও হল। তারা আরও আধ ঘন্টা চেষ্টা করলেন। সেই মোচড় 3 বার দেখা দিল, সব সময় একই জায়গায়। এটি খুব ছোট ছিল, প্রায় অদৃশ্য, কিন্তু এটি সেখানে ছিল। এটি তো কেবল শুরু, মীরা বলল। কাল আমরা এটি আরও বেশি বার হওয়ার চেষ্টা করব। সেই রাতে নবাব জারাকে পেশির সেই মোচড় বা কম্পনের কথা বললেন। যারা সন্দেহের সাথে সব শুনলেন। যারা কিছু নেতিবাচক কথা বললেন না, কিন্তু মনে মনে তার চিন্তা হতে লাগল যে এই মেয়েটি কি সত্যিই কোনো ফলাফল এনে দিতে পারবে। বুধবার ড শর্মা এক অপ্রত্যাশিত খবরের সাথে ফোন করলেন। নবাবের রক্ত পরীক্ষায় এন্ডোরফিন এবং সেরোটোনিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি দেখা গিয়েছিল। এটি এমন কোনো ব্যক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ যে সত্যিকারের আশা এবং মানসিক চাপের মুক্তি অনুভব করছে। ডাক্তার বুঝিয়ে বললেন, আপনি যাই করছেন তার ইতিবাচক প্রভাব আপনার স্নায়ুতন্ত্রের ওপর পড়ছে। নবাব হাসলেন। তিনি ডাক্তারকে মীরার কথা কিছু বললেন না, কিন্তু এটা স্পষ্ট ছিল যে সেশনগুলো তার শরীরে পরিমাপযোগ্য পরিবর্তন আনছিল। সেই দুপুরের সেশনের সময় মীরা একটি নতুন জিনিস নিয়ে এলো। সে তার ঠাকুমার কাছ থেকে, যিনি হাসপাতালে ভালোভাবেই সুস্থ হচ্ছিলেন, কিছু নতুন কৌশল শেখানোর জন্য বলেছিল। আমার ঠাকুমা শান্তি দেবী নিজের জীবনে অনেক অসুস্থ মানুষের সেবা করেছিলেন, মীরা বুঝিয়ে বলল। তিনি আমাকে স্নায়ুগুলোকে জাগিয়ে তোলার জন্য কিছু নতুন কৌশল শিখিয়েছেন। নতুন পদ্ধতিতে নবাবের পায়ের নির্দিষ্ট কিছু বিন্দুতে চাপ দেওয়া অন্তর্ভুক্ত ছিল, যখন তিনি নিজের পা নাড়ানোর চেষ্টা করতেন। তিনি অবাক হলেন যে যখন মীরা বাম গোড়ালির একটি বিশেষ বিন্দুতে চাপ দিল, তখন তিনি পুরো পায়ে একটি অনুভূতি অনুভব করলেন। আমার মনে হলো এটা পুরো পা দিয়ে উপরের দিকে উঠে গেল, তিনি অভিভূত হয়ে বললেন। স্নায়ুগুলোকে ধীরে ধীরে জাগিয়ে তোলা হচ্ছে, মীরা বলল। এটা ঠিক তেমন যেমন কেউ যখন দীর্ঘ সময় এক অবস্থায় বসে থাকে আর তার পা ঝিমঝিম করে বা অবশ হয়ে যায়। যখন সেটা জাগতে শুরু করে তখন প্রথমে সেই ঝিমঝিনানি আসে। উপমাটি সহজ ছিল, কিন্তু এর মানে ছিল হয়তো তার মেরুদণ্ড পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়নি, স্রেফ আঘাত এবং সঠিক উত্তেজনার অভাবে ঘুমিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার এক অসাধারণ ঘটনা ঘটল। ব্যায়ামের সময় নবাব নিজের ডান পায়ের বুড়ো আঙুলটি সামান্য নাড়াতে সফল হলেন। নড়াচড়াটি খুব ছোট ছিল এবং কেবল 1 সেকেন্ড স্থায়ী হয়েছিল, কিন্তু এটি ছিল স্বেচ্ছায় এবং নিয়ন্ত্রিত। তুমি কি ওটা দেখলে? নবাব প্রায় চিৎকার করে জিজ্ঞাসা করলেন। আমি দেখেছি, মীরা চওড়া হাসির সাথে নিশ্চিত করল। বুড়ো আঙুল নড়েছে। নবাব সেই নড়াচড়াটি আবারও করার চেষ্টা করলেন। অনেক চেষ্টার পর তিনি আবারও আঙুলটি নাড়াতে পারলেন। এইবার তিনি এটিকে 3 সেকেন্ডের জন্য ওপরে তুলে ধরে রাখলেন। মীরা, তুমি একটা অলৌকিক কাণ্ড, তিনি চোখে জল নিয়ে বললেন। এটা আমি নই, মেয়েটি বিনয়ের সাথে বলল। এটা আপনি, যিনি সুস্থ হচ্ছেন। আমি কেবল শরীরকে এটা মনে করিয়ে দিতে সাহায্য করি যে এটা কিভাবে করতে হয়। সেই রাতে নবাব উত্তেজনায় প্রায় ঘুমাতেই পারলেন না। তিনি জারাকে আঙ্গুল নাড়ানোর কথা বলার জন্য জাগিয়ে তুললেন, কিন্তু জারা ততটা উত্তেজিত মনে হল না যতটা নবাব আশা করেছিলেন। নবাব, একটা আঙ্গুল নাড়ানোর মানে এই নয় যে তুমি হাঁটতে পারবে, সে বলল। খুব বেশি উত্তেজিত হইও না। কিন্তু নবাব জানতেন যে সেই ছোট্ট নড়াচড়াটি অনেক বড় কিছুর প্রতিনিধিত্ব করছিল। এটি এই কথার প্রমাণ ছিল যে তার মস্তিষ্ক আর পায়ের মধ্যের যোগাযোগ চিরতরে হারিয়ে যায়নি। শুক্রবার বিক্রম এক দুশ্চিন্তার খবর নিয়ে এলো। নবাব সাহেব, লোকজন মেয়েটির সাথে আপনার সাক্ষাতের ব্যাপারে প্রশ্ন করছে। উৎসুক সাংবাদিকরা কাহিনীটি লিক হয়ে যাচ্ছে। নবাব দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন যে তারা এই রহস্য চিরকাল ধরে রাখতে পারবেন না। কী ধরনের প্রশ্ন? তারা জানতে চায় এটা কি সত্যি যে আপনি একটা মেয়েকে সুস্থ করার জন্য টাকা দিচ্ছেন? কেউ কেউ বলছে এটা শিশুশ্রম বা শোষণ। এটি এমন এক জটিলতা ছিল যা নবাব আশা করেননি। তিনি শেষ যে জিনিসটি চেয়েছিলেন তা হল মীরা যেন নেতিবাচক মিডিয়ার নজরে পড়ে। সেই দুপুরের সেশনের সময় তিনি মীরার সাথে পরিস্থিতি নিয়ে কথা বললেন। কিছু লোক আমাদের সাক্ষাতের ব্যাপারে প্রশ্ন করতে আসতে পারে, তিনি বুঝিয়ে বললেন। যদি তুমি না চাও তবে তোমার কারো সাথে কথা বলার দরকার নেই। তারা কি আমাকে নবাব সাহেবকে সাহায্য করা থেকে থামানোর চেষ্টা করবে? মীরা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল। আমি এমনটা হতে দেব না,
নবাব প্রতিশ্রুতি দিলেন, কিন্তু হয়তো আমাদের আরও বেশি সংরক্ষিত কোনো জায়গায় যাওয়া ভালো হবে। তারা পরের সপ্তাহ থেকে নবাবের অফিসে দেখা করার বিষয়ে একমত হলেন। সেই ভবনে কড়া নিরাপত্তা আর গোপনীয়তার নিশ্চয়তা ছিল। সপ্তাহান্তের সময় নবাবের ফোন অনবরত বাজতে থাকল। সাংবাদিকরা সাক্ষাৎকার চাচ্ছিল, ডাক্তাররা এ বিষয়ে মতামত দিচ্ছিলেন এবং প্রতিবন্ধী মানুষেরা এই অলৌকিক পদ্ধতি সম্পর্কে তথ্য চাইছিল, যারা পুরো পরিস্থিতিতে ক্রমাগত বিরক্ত হচ্ছিলেন। এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নবাব, তোমাকেই পাগলামি থামাতে হবে, আমাদের সম্মানের ক্ষতি হওয়ার আগেই। আমাদের সম্মান? নবাব জিজ্ঞাসা করলেন, নাকি আমার ব্যবসায় তোমার অবস্থানের ক্ষতি হওয়ার ভয়? এই প্রশ্নটি যারাকে সরাসরি আঘাত করল। সে জবাব দেওয়ার আগে এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। এর সাথে ব্যবসার কোনো লেনদেন নেই, এটা তোমার মানসিক মঙ্গলের বিষয়। আমার মানসিক মঙ্গল গত 5 বছরের তুলনায় গত 2 সপ্তাহে অনেক বেশি উন্নত হয়েছে, নবাব জবাব দিলেন। দুর্ঘটনার পর প্রথমবার আমার মনে সত্যিকারের আশা জেগেছে। রাস্তার একটা মেয়ের চালচলনের উপর ভিত্তি করে আসা, বাস্তব ফলাফলের ওপর ভিত্তি করে আসা। আমি আমার পায়ের আঙুল নাড়িয়েছি যারা 5 বছরে প্রথমবার। যারা জানতেন যে তিনি এই সত্যের বিরুদ্ধে তর্ক করতে পারবেন না, কিন্তু তিনি এও জানতেন যে যদি নবাব নিজের পুরোপুরি সচলতা ফিরে পান, তবে তাদের জীবনে অনেক কিছু বদলে যাবে, আর তিনি সেই বদলগুলোর জন্য তৈরি ছিলেন না। পরের সোমবার মীরা নবাবের অফিসে এলো। চারপাশের বিলাসিতা দেখে সে অভিভূত হয়ে গেল। 40 তলা সেই ব্যবসায়িক ভবন থেকে দিল্লি শহরের মনোরম দৃশ্য দেখা যেত, এবং তার অফিস 2টো পুরো ফ্লোর জুড়ে বিস্তৃত ছিল। নবাব সাহেব কি এখানে কাজ করেন? সে আধুনিক ভারতীয় কলার সাথে মিশ্রিত আরব সাজসজ্জার প্রশংসা করতে করতে জিজ্ঞাসা করল। আমি এখানে পুরো দিন ফোন কল করে আর কাগজে সই করে বসে থাকি, নবাব বললেন। এটা ততটা আকর্ষণীয় নয় যতটা মনে হয়। তারা একটি ব্যক্তিগত কনফারেন্স রুমে বসে পড়লেন, যেখানে কেউ তাদের বিরক্ত করতে পারত না। মীরা নিজের পাথর, কাপড় আর ডালপালা একটি মহগনি টেবিলের ওপর ছড়ালো, যার দাম সম্ভবত তার কল্পনার চেয়েও অনেক বেশি ছিল। আজ আমরা চেষ্টা করব নবাব সাহেব যেন পুরো পা নাড়াতে পারেন, সে ঘোষণা করল। সেশনের সময়, যা সাধারণ 1 ঘন্টার বদলে 2 ঘন্টা চলল, মীরা নবাবের পায়ের প্রতিটি আঙুলের ওপর পদ্ধতিগতভাবে কাজ করল। নবাবের আশ্চর্য আর আনন্দ হল যে তিনি নিজের ডান পায়ের 5টির মধ্যে 4টি আঙুল এবং বাম পায়ের 2টি আঙুল নাড়াতে সফল হলেন। এটি অবিশ্বাস্য, নবাব বললেন, নিজের আঙুলগুলোকে নিজের আজ্ঞায় চলতে দেখে। তোমার দাদুকে এই পর্যন্ত পৌঁছাতে কত সময় লেগেছিল? 3 মাস, মীরা বলল। কিন্তু নবাব সাহেব দ্রুত উন্নতি করছেন। হয়তো এই কারণে যে নবাব সাহেব অনেক বেশি বিশ্বাস করছেন, অথবা হয়তো এই কারণে যে তুমি যা করছো তাতে তুমি আরও দক্ষ হয়ে উঠছ, নবাব বললেন। মীরা হাসল। আমার ঠাকুমা বলতেন যে প্রতিটি মানুষ যাকে আপনি সাহায্য করেন, সে আপনাকেও নতুন কিছু শেখায়। সেই দুপুরে ডক্টর শর্মা নবাবের অফিসে এক অপ্রত্যাশিত সফরে এলেন। বিক্রম তাকে উন্নতির ব্যাপারে জানানোর জন্য ফোন করেছিল এবং ডাক্তার নিজে সেটা দেখতে চেয়েছিলেন। নবাব, এটি অসাধারণ, ডক্টর শর্মা পায়ের আঙুলের নড়াচড়াগুলো দেখার পর বললেন। আমাকে আরও কিছু বিস্তারিত পরীক্ষা করতে হবে। আপনার কি মনে হয় আমি আরও নড়াচড়া ফিরে পেতে পারি? নবাব জিজ্ঞাসা করলেন। সত্যি বলতে আমি জানি না কি ভাবব। আমি মেরুদণ্ডের আঘাত সম্পর্কে যা কিছু শিখেছি, এটি তার সব কিছুর বিরুদ্ধে, কিন্তু সত্য আমার সামনেই আছে। ডক্টর শর্মা পরের দিনের জন্য এমআরআই স্ক্যান নির্ধারণ করলেন। তিনি নবাবের মেরুদণ্ডের বর্তমান অবস্থার সাথে 5 বছর আগের পরীক্ষার তুলনা করতে চেয়েছিলেন। সেই রাতে নবাব একাই খাবার খেলেন। যারা বন্ধুদের সাথে বাইরে গিয়েছিলেন, এমন কিছু যা ইদানিং ঘন ঘন হচ্ছিল। তিনি একাকিত্বকে নিজের জীবনে আসা পরিবর্তনের ওপর বিচার করার জন্য ব্যবহার করলেন। কেবল 2 সপ্তাহে তিনি নিজের পরিস্থিতির কাছে হেরে যাওয়া একজন ব্যক্তি থেকে আশা আর সম্ভাবনায় ভরা এক ব্যক্তিতে বদলে গিয়েছিলেন। তিনি ততটাই নড়াচড়া ফিরে পান না কেন, মীরা তাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু ফিরিয়ে দিয়েছিল, পুরোপুরিভাবে বাঁচার ইচ্ছা। মঙ্গলবার এমআরআই এর ফলাফল এক বিস্ময় নিয়ে এলো। নিউরাল রিজেনারেশনের স্পষ্ট সংকেত আছে, ডক্টর শর্মা বুঝিয়ে বললেন। যে কানেকশনগুলো পুরোপুরি বিচ্ছিন্ন মনে হচ্ছিল, সেগুলো সক্রিয়তা দেখাচ্ছে। এটা ভালো, এটা অভূতপূর্ব। ব্যবহারিকভাবে এর মানে কি? নবাব জিজ্ঞাসা করলেন। এর মানে হল তাত্ত্বিকভাবে আপনি আরও নড়াচড়া ফিরে পেতে পারেন, হয়তো সহায়তার সাথে হাঁটার ক্ষমতাও। কিন্তু নবাব, আমি অবাস্তব আশা তৈরি করতে চাই না। অবাস্তব আশা সেগুলো ছিল যা আমার 3 সপ্তাহ আগে ছিল, নবাব বললেন।
এখন আমার কাছে প্রমাণের ওপর ভিত্তি করে আশা আছে। সেই দুপুরের সেশনের সময় মীরা একটি নতুন উপাদান যোগ করল। সে একটি ছোট টেনিস বল নিয়ে এলো এবং নবাবকে সেটি পা দিয়ে মারার চেষ্টা করতে বলল। আমি বলকে মারতে পারব না, তিনি বললেন। আমি সবেমাত্র নিজের আঙুল নাড়াতে পারছি। খুব জোরে কিক মারার দরকার নেই, স্রেফ পা দিয়ে বলটাকে ছুঁতে হবে। দুজনও অবাক হলেন যে যখন মীরা বলটিকে তার ডান পায়ের বিপরীতে রাখল, তখন নবাব যথেষ্ট চাপ দিতে সফল হলেন এবং সেটিকে কয়েক সেন্টিমিটার সরিয়ে দিলেন। নবাব সাহেব, এটি পুরো পায়ের নড়াচড়া, মীরা চিৎকার করে উঠল। এটি সত্যি ছিল। এটি কেবল আঙুলের নড়াচড়া ছিল না, বরং একটি সমন্বিত পেশি সংকোচন ছিল যাতে পুরো পা অন্তর্ভুক্ত ছিল। মীরা, তুমি আমার জিন্দেগি বদলে দিচ্ছ, নবাব আবেগপ্রবণ হয়ে বললেন। আপনি নিজের জীবন নিজেই বদলে দিচ্ছেন, মেয়েটি সংশোধন করে বলল। আমি স্রেফ রাস্তা দেখাই। বুধবার বিক্রম দুবাইতে নবাবের পরিবারের খবর নিয়ে এলো। তার ভাই তারিক খান মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া গুজবের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন যে নবাবের চিকিৎসা একটি মেয়ে কবিরাজ করছে। তুমি তাকে কি বললে? নবাব জিজ্ঞাসা করলেন। যে আপনি বিকল্প ফিজিওথেরাপি পদ্ধতির খোঁজ করছেন, বিক্রম জবাব দিল। কিন্তু তাকে সন্দেহবাদী মনে হচ্ছিল। নবাব অবাক হলেন না। তারিক সবসময় চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ব্যবহারিক আর রক্ষণশীল ছিলেন। তিনি সম্ভবত মীরার চিকিৎসাকে কুসংস্কার বা হতাশা হিসেবে দেখতেন। কিন্তু নবাবের এখন নিজের সিদ্ধান্তের ব্যাপারে অন্যদের মতামতের পরোয়া ছিল না। বহু বছরের মধ্যে এই প্রথমবার তিনি অন্যদের প্রত্যাশার ওপর নয়, বরং নিজের অন্তর্দৃষ্টি আর আশার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছিলেন। সেই দুপুরের সেশনের সময় আরও বিস্ময়কর কিছু ঘটল। মীরা নবাবের ডান পায়ের নলার শিনের মালিশ করছিল যখন তিনি একটি তীব্র অনুভূতি অনুভব করলেন, প্রায় একটা ইলেকট্রিক শকের মতো, যা পায়ের ওপরের দিকে উঠে গেল। থামো, তিনি হঠাৎ বললেন, তোমার হাত আবার সেখানে রাখো। যখন মীরা একই বিন্দুতে চাপ দিল, অনুভূতিটি পুনরায় ফিরে এলো, এইবার আরও তীব্রভাবে। আমি কি তোমার হাত অনুভব করতে পারছি? নবাব অবিশ্বাস্য স্বরে বললেন। আমি সত্যিই অনুভব করতে পারছি যে তুমি আমার পা ছুঁচ্ছ। এটি 5 বছরে প্রথমবার ছিল যখন তিনি হাঁটুর নিচে স্পর্শ অনুভূতি অনুভব করেছিলেন। মীরা তার পায়ের আলাদা আলাদা বিন্দুতে চাপ দিল। ধীরে ধীরে তারা ছোট ছোট জায়গার মানচিত্র তৈরি করলেন, যেখানে অনুভূতি ফিরে আসছিল। এটি পূর্ণাঙ্গ ছিল না, কিন্তু এটি সেখানে ছিল। এর মানে স্নায়ুগুলো সত্যিই জেগে উঠছে, মীরা বলল। এখন এটা শুধু সময় আর ব্যায়ামের ব্যাপার। সেই রাতে নবাব ডক্টর শর্মাকে অনুভূতির ফিরে আসার কথা জানানোর জন্য ফোন করলেন। ডাক্তার তাকে পরের দিন দেখা করতে বললেন। নবাব, এটি চিকিৎসা বিজ্ঞানে আমি যা কিছু দেখেছি তার চেয়ে অনেক বেশি কিছু। ডক্টর শর্মা অনুভূতির আংশিক ফিরে আসার সত্যতা নিশ্চিত করার পর স্বীকার করলেন। আমি এই কেসটির নথিবদ্ধকরণ বা ডকুমেন্টেশন করতে চাই, যদি আপনি অনুমতি দেন। অবশ্যই, নবাব রাজি হলেন। কিন্তু আমি চাই মীরা যেন যথাযথভাবে স্বীকৃতি পায়। তাকে ছাড়া এসব কিছুই হতো না। সেই বিষয়ে নবাব 8 বছরের একটি বাচ্চাকে আধিকারিকভাবে চিকিৎসক হিসেবে স্বীকৃতি দেওয়া যেতে পারে না। এতে আইনি আর নৈতিক ইস্যু জড়িয়ে আছে। তাহলে আমরা যা ঘটছে তার ডকুমেন্টেশন কিভাবে করব? আমরা পদ্ধতিগুলোর বর্ণনা দিতে পারি, সেই ব্যক্তির বয়সের উল্লেখ না করে যিনি এগুলো প্রয়োগ করেছেন। কৌশলের ওপর মনোযোগ দিন, অনুশীলনকারীর ওপর নয়। নবাব আইনি সীমাবদ্ধতা বুঝলেন, কিন্তু তিনি নিজেকে কথা দিলেন যে মীরা তার জন্য যা করেছে তাকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়ার একটি উপায় তিনি খুঁজে বের করবেন। বৃহস্পতিবার যারা অবশেষে তার স্বামীর সন্দেহের ব্যাপারে সরাসরি মোকাবিলা করলেন। নবাব, আমি জানি যে আপনি সেই মেয়েটির ঠাকুমার চিকিৎসার খরচ দিচ্ছেন, তিনি প্রাতরাশের সময় বললেন। তুমি কিভাবে জানলে? তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। আমি ব্যাংক ডিটেলস দেখেছি। ফোর্টিস এসকর্টে কেবল প্রথম সপ্তাহেই 40,000। নবাব ধীরে করে কফির কাপটা টেবিলে রাখলেন। আর তাতে সমস্যা কি? সমস্যা এই যে আপনি এমন এক পরিস্থিতিতে আবেগপ্রবণভাবে জড়িয়ে পড়ছেন যা একটি বড় প্রতারণা হতে পারে। প্রতারণা? যারা? আমার পায়ে অনুভূতি ফিরে আসছে। ডক্টর শর্মা নিউরাল রিজেনারেশনের সত্যতা দিয়েছেন। এটা প্রতারণা কিভাবে হতে পারে? হয়তো মেয়েটি জানত যে এটা স্বাভাবিকভাবেই হবে এবং সে এটাকে স্রেফ এমনভাবে টাইমিং করেছে যাতে মনে হয় এটা সে করেছে। নবাব নিজের স্ত্রীকে হতাশা আর রাগের মিশ্রণে দেখলেন। তুমি কি সত্যি একটি সাজানো ষড়যন্ত্রে বিশ্বাস করতে পছন্দ করো? এটা মেনে নেওয়ার বদলে যে কিছু ভালো হতে পারে? আমি তোমাকে আবারও চোট পাওয়া থেকে বাঁচাতে পছন্দ করি, যারা জবাব দিল। আর আমাদের পরিবারকে কেলেঙ্কারি থেকে বাঁচাতে। আমাদের পরিবার? নবাব জিজ্ঞাসা করলেন। আমাদের তো বাচ্চাও নেই যারা। আর কেলেঙ্কারির কথা বললে আমি সেই মানুষ হিসাবে পরিচিত হতে পছন্দ করব যে অলৌকিক ঘটনায় বিশ্বাস করেছিল, সেই মানুষের বদলে যে বাঁচাই ছেড়ে দিয়েছিল। কথাবার্তা কোনো সমাধান ছাড়াই শেষ হল, কিন্তু এটি স্পষ্ট করে দিল যে তাদের মধ্যে একটি বড় ফাটল তৈরি হচ্ছিল। সেই দুপুরের সেশনের সময় মীরা দেখল যে নবাবকে বিষণ্ণ দেখাচ্ছে।
কি হয়েছে নবাব সাহেব? সে নিজের পাথরগুলো তৈরি করতে করতে জিজ্ঞাসা করল। বাড়িতে কিছু সমস্যা, তিনি পরিষ্কারভাবে বললেন। আমার স্ত্রী আমি যা করছি তাতে বিশ্বাস করেন না। মীরা যা করছিল তা থামিয়ে দিল এবং তাকে গুরুত্বের সাথে দেখল। এটা কি আপনাকেও সন্দেহে ফেলে দিচ্ছে? না, নবাব সাথে সাথে জবাব দিলেন। আমি জানি আমি কি অনুভব করছি। আমি জানি তুমি আমাকে সাহায্য করছো, তাই অন্য লোক কি ভাবছে তাতে কোনো যায় আসে না। মীরা স্রেফ বলল, যখন আমার দাদু আবার হাঁটতে শুরু করলেন তখন কিছু প্রতিবেশী বলেছিল যে এটা নাটক ছিল, কিন্তু তিনি সত্যিটা জানতেন আর সেটাই যথেষ্ট ছিল। মেয়েটির সাধারণ বুদ্ধিমত্তা নবাবকে আবারও চমকে দিল। সে ঠিকই বলেছিল, অন্যদের মতামত তার নিজের অভিজ্ঞতার বাস্তবতাকে বদলে দিতে পারত না। সেশনের সময় তারা বিশেষভাবে সেই পেশিগুলোকে মজবুত করার উপর কাজ করলেন যা নড়াচড়ার সংকেত দিচ্ছিল। মীরা তার ঠাকুমার কাছ থেকে নতুন ব্যায়াম শিখেছিল, যিনি সুস্থ হয়ে উঠছিলেন, এবং তারা প্রাকৃতিক উপাচার সম্পর্কে আরও জ্ঞান ভাগ করে নিয়েছিলেন। মীরা জানালো, আমার ঠাকুমা বলেছেন যে আপনি একজন বিশেষ রোগী। তিনি বলেছেন যে তিনি আপনার চোখের দিকে তাকিয়ে দেখতে পান যে আপনার মধ্যে উন্নতি করার এক প্রবল ইচ্ছা আছে। আর তোমার ঠাকুমা কি বলেছেন? বুড়ি মহিলার দৃষ্টিভঙ্গি সম্পর্কে কৌতূহলী হয়ে নবাব জিজ্ঞাসা করলেন। তিনি বলেছেন যে ধনী ব্যক্তিদের সুস্থ হতে মাঝে মাঝে বেশি কষ্ট হয়, কারণ তারা সমাধান খুঁজে বের করার জন্য কাজ করার চেয়ে তা কিনে নিতে বেশি অভ্যস্ত। কিন্তু আপনি তেমন নন। তিনি কি করে জানলেন যে আমি তেমন নই? কারণ আপনি এখানে আছেন, একটি ৮ বছরের বাচ্চাকে নিজের পায়ের ওপর নদীর পাথর দিয়ে নাড়াচড়া করতে দিচ্ছেন। আপনি যদি অন্য ধনীদের মতো হতেন তবে আপনি আমাকে প্রথম দিনেই বের করে দিতেন। নবাব হাসলেন। মীরা ঠিকই বলেছে। ৫ বছর আগে, দুর্ঘটনার আগে তিনি হয়তো এমন সহজ উপায়ে চিকিৎসার ধারণাকে হাস্যকর মনে করতেন। দুর্ঘটনা আমার ভেতরে কেবল পায়ের চেয়েও অনেক বেশি কিছু বদলে দিয়েছে, তিনি স্বীকার করলেন। এটা ভালো, মীরা বলল। মাঝে মাঝে যেসব খারাপ ঘটনা ঘটে সেগুলো আমাদের ভালো কিছুর জন্য তৈরি করে, যা সামনে হতে চলেছে। শুক্রবার ডক্টর শর্মা একজন সহযোগী ডক্টর বিবেক মেহরাকে নিয়ে এলেন, যিনি বিকল্প চিকিৎসা এবং নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি বিশেষজ্ঞ। ডক্টর শর্মা বুঝিয়ে বললেন, ডক্টর মেহরা প্রথাগত রিকাভারির মামলাগুলো নিয়ে পড়াশোনা করেন। তিনি আপনার একটি সেশন দেখতে চান যদি আপনি অনুমতি দেন। নবাব রাজি হলেন, কিন্তু তিনি ডাক্তারদের মীরার কাজে হস্তক্ষেপ না করে বিচক্ষণতার সাথে পর্যবেক্ষণ করতে বললেন। সেশনের সময় ডক্টর মেহরা তরুণী মেয়েটির কৌশলে মুগ্ধ হলেন। ১ ঘণ্টা পর্যবেক্ষণের পর তিনি কিছু প্রশ্ন করার অনুমতি চাইলেন। মীরা, তুমি এই বিশেষ চাপবিন্দুগুলো, প্রেশার পয়েন্টস, কোথায় শিখেছ? তিনি জিজ্ঞাসা করলেন। আমার দাদু আমাকে শিখিয়েছেন, সে জবাব দিল। তিনি বলতেন যে তিনি তার মায়ের কাছ থেকে শিখেছিলেন, যিনি একজন দাইমা ছিলেন এবং অসুস্থ মানুষের সেবা করতেন। আর হাতের নড়াচড়াগুলো কি কোনো নকশা অনুসরণ করে? আমি অনুভব করি কোথায় চাপ দেওয়ার দরকার আর কোথায় স্বস্তি দেওয়া দরকার। এটা এমন যে হাত নিজেই সব জানে, মীরা বুঝিয়ে বলল। ডক্টর মেহরা ডক্টর শর্মার সাথে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করলেন। সে এমন কৌশল ব্যবহার করছে যা প্রথাগত চীনা আকুপ্রেশার এবং উন্নত রিফ্লেক্সোলজির সাথে সামঞ্জস্যপূর্ণ, তিনি ফিসফিস করে বললেন। কিন্তু এটি সে সহজাতভাবে শিখেছে, আনুষ্ঠানিকভাবে নয়। সেশনের পর ২ ডাক্তার নবাবের সাথে একান্তে কথা বললেন। ডক্টর মেহরা নিশ্চিত করলেন সে যা করছে তার একটি নিরেট বৈজ্ঞানিক ভিত্তি আছে। সে বিশেষ নিউরাল বিন্দুগুলোকে উত্তেজিত করছে, যা প্রকৃতপক্ষে স্নায়ু সংযোগের পুনরুত্থানে সাহায্য করতে পারে। আশ্চর্যজনক বিষয় হল যে সে এটি সহজাতভাবে করে। আপনার কি মনে হয় আমি আরও উন্নত হব? নবাব জিজ্ঞাসা করলেন। আমি আজ যা দেখেছি এবং আপনার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আমি বলবো হ্যাঁ, কিন্তু বাস্তবসম্মত আশা বজায় রাখা জরুরি। পুরোপুরি সুস্থ হওয়া হবে অসাধারণ একটি ব্যাপার। নবাব বললেন, যে কোনো রিকাভারি আমার কাছে ইতিমধ্যে অসাধারণ। সপ্তাহান্তের সময় নবাব মীরাকে তার জন্য একটি শিক্ষা তহবিল তৈরি করার সিদ্ধান্তের কথা জানানোর সিদ্ধান্ত নিলেন। তিনি চাইছিলেন মীরা যেন তার প্রাকৃতিক নিরাময় প্রতিভাকে আনুষ্ঠানিকভাবে পড়ার এবং বিকশিত করার সুযোগ পায়। সোমবার যখন তিনি এই প্রস্তাব দিলেন, মীরা বিভ্রান্ত হয়ে গেল। আপনি কি আমাকে স্কুলে পাঠাতে চান? সে জিজ্ঞাসা করল। আমি নিশ্চিত করতে চাই যে তুমি সর্বোত্তম শিক্ষা পাও। তোমার কাছে একটি বিশেষ উপহার আছে মীরা। আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে তুমি অনেক মানুষের সাহায্য করতে পারবে। কিন্তু আমি তো ইতিমধ্যেই মানুষের সাহায্য করি, সে বলল। আর আমি যদি স্কুলে যাই তবে আমি আমার ঠাকুমার যত্ন নিতে পারব না। নবাব সেই উদ্বেগের কথা অনুমান করেছিলেন। তোমার ঠাকুমারও যত্ন নেওয়া হবে। আমি নিশ্চিত করব যে তোমরা দুজনেই সেই সব কিছু পাও যা তোমাদের প্রয়োজন।
মীরা কয়েক মিনিট চিন্তামগ্ন থাকল। আমি কি সিদ্ধান্ত নেওয়ার আগে আমার ঠাকুমার সাথে কথা বলতে পারি? অবশ্যই, কোনো তাড়াহুড়ো নেই। সেই দিনের সেশনের সময় তারা আরও উন্নত মজবুত করার ব্যায়াম নিয়ে কাজ করলেন। নবাব ডান গোড়ালিটি সামান্য ঘোরাতে সফল হলেন, এমন একটি নড়াচড়া যাতে অনেকগুলো পেশিগোষ্ঠীর সমন্বয়ের প্রয়োজন ছিল। আমরা যতটা আশা করছিলাম তার চেয়েও বেশি দ্রুত উন্নতি করছি, মীরা মন্তব্য করল। তোমার কি মনে হয় আমার ক্ষেত্রে এটা দাদুর চেয়েও বেশি দ্রুত কেন হচ্ছে? নবাব জিজ্ঞাসা করলেন। হয়তো এই জন্যে যে আপনি অল্প বয়সী, অথবা হয়তো আমি এটা সঠিকভাবে করা আরও বেশি করে শিখছি, অথবা হয়তো, নবাব পরামর্শ দিলেন, কারণ এইবার তোমার কাছে যা ঘটছে তা আরও ভালো করে বোঝার জন্য পেশাদার সাহায্য আছে। এটি সত্যি ছিল। ডক্টর শর্মা ও ডক্টর মেহরার সাথে কথাবার্তা থেকে মীরা সেই চিকিৎসাগত দিকগুলোর গভীর ধারণা পাচ্ছিল যা সে আগে সহজাতভাবে করত। মঙ্গলবার বিক্রম একটি দুশ্চিন্তার খবর নিয়ে এলো। নবাব সাহেব, একদল ডাক্তার প্রকাশ্যে আপনার চিকিৎসার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে সঠিক তত্ত্বাবধান ছাড়া বিকল্প চিকিৎসাকে উৎসাহিত করা দায়িত্বজ্ঞানহীন কাজ। একথা কে বলছে? দিল্লি এইমসের ডক্টর অজয় গুপ্ত একটি সাক্ষাৎকারে বলেছেন যে আপনার মতো ঘটনা অন্য রোগীদের মিথ্যা আশা দিতে পারে। নবাব দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন যে অবশেষে তাকে প্রথাগত চিকিৎসা মহলের সমালোচনার মুখোমুখি হতে হবে, কিন্তু তিনি এত তাড়াতাড়ি হবে বলে আশা করেননি। তারা আর কি বলেছে? বলেছে যে বিকল্প পদ্ধতি যে যন্ত্রণাদায়ক পক্ষাঘাত বা প্যারালিসিস ছাড়িয়ে দিতে পারে তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, এবং আপনাকে একজন জনব্যক্তিত্ব হিসেবে আরও দায়িত্বশীল হওয়া উচিত। নবাব নিজেকে দায়িত্বজ্ঞানহীন বলায় বিরক্ত হলেন। তিনি প্রকাশ্যে কিছু প্রচার করছিলেন না, তথ্যগুলো তার অনুমতি ছাড়াই লিক হয়ে গিয়েছিল। বিক্রম, বৃহস্পতিবারের জন্য একটি প্রেস কনফারেন্স ঠিক করো। এখন সময় এসেছে যে আমি প্রকাশ্যে জানাই কি ঘটছে। আপনি কি নিশ্চিত নবাব সাহেব, এতে আরও অবাঞ্ছিত মনোযোগ আকর্ষণ হতে পারে? মনোযোগ ইতিমধ্যেই এখানে আছে। অন্যের হাতে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার চেয়ে নিজের নিয়ন্ত্রণে রাখা ভালো। সেই দুপুরের সেশনের সময় নবাব মীরাকে প্রেস কনফারেন্সের কথা বললেন। আপনি কি আমার কথা বলবেন? সে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল। আমি বলবো তুমি আমাকে কিভাবে সাহায্য করেছ, কিন্তু তোমাকে বিপদে ফেলার মতো কোনো তথ্য না দিয়ে। তুমি কি এতে স্বচ্ছন্দ? মীরা এক মুহূর্ত ভাবল, যদি এতে আপনার মতো অন্য মানুষদের সাহায্য হয় তবে ঠিক আছে। নবাব সতর্ক করে বললেন, হয়তো অনেক মানুষ এরপর তোমার সাথে কথা বলতে চাইবে। মীরা স্রেফ বলল, আমি শুধু সাহায্য করে যেতে চাই। বুধবার ডক্টর শর্মা আরও বিশ্লেষণের ফলাফল নিয়ে ফোন করলেন। নবাব, নিউরাল ফাংশন খুব দ্রুত উন্নতি করছে। এটা এমন যে প্রতিটি ছোট লাভ পরেরটিকে আরও সহজ করে তুলছে। এটা কি নিউরাল রিজেনারেশনের ক্ষেত্রে স্বাভাবিক? নিউরাল রিজেনারেশনের ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু প্রাথমিক আঘাতের 5 বছর পর এমন ঘটনা একদমই স্বাভাবিক নয়। এটি অনন্য। নবাব হাসলেন। তিনি অনন্য হওয়ার অভ্যস্ত হয়ে যাচ্ছিলেন। সেই দুপুরের সেশনের সময় অবিশ্বাস্য কিছু ঘটল। যখন মীরা তার বাম উরুর মালিশ করছিল, নবাব একটি তীব্র আবেগ অনুভব করলেন এবং পুরো পা সামান্য উপরে তুলতে সফল হলেন। এই নড়াচড়া কেবল 2 সেকেন্ড স্থায়ী হয়েছিল, কিন্তু এটি ছিল পুরো পায়ের একটি সমন্বিত পেশি সংকোচন। মীরা, তুমি কি ওটা দেখলে? তিনি প্রায় চিৎকার করে জিজ্ঞাসা করলেন। আমি দেখেছি, পুরো পা নড়েছে। তারা বেশ কয়েকবার নড়াচড়াটি করার চেষ্টা করলেন। নবাব আরও 3 বার পা তুলতে সফল হলেন এবং প্রতিবার বাতাসে কিছুটা বেশি সময় ধরে রাখতে পারলেন। এর মানে কি আমি হাঁটতে পারব? এর মানে হলো আপনি খুব কাছে আছেন, মীরা হাসি মুখে বলল। আমার দাদু এভাবে পা নাড়ানোর 2 সপ্তাহ পর দাঁড়ানো শুরু করেছিলেন। সেই রাতে নবাব নিজের আবেগ সামলাতে পারলেন না। যখন তিনি যারাকে পা তোলার কথা বললেন, যারা অবশেষে কিছুটা উৎসাহ দেখালো। এটি অবিশ্বাস্য নবাব, সে তার গালে চুম্বন করে বলল। আমার মনে হয় সন্দেহ করার জন্য আমার ক্ষমা চাওয়া উচিত। ভয় পাওয়ার জন্য ক্ষমা চাওয়ার দরকার নেই, নবাব বললেন, কিন্তু অসাধারণ কিছু ঘটার বিরুদ্ধে তোমার লড়াই করা বন্ধ করতে হবে। বৃহস্পতিবার প্রেস কনফারেন্সে ডজন ডজন সাংবাদিক এবং ডাক্তার জড়ো হলেন। নবাব দায়িত্বশীলভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাবধানে প্রস্তুতি নিয়েছিলেন। আমি এটা পরিষ্কার করতে চাই যে আমি প্রথাগত চিকিৎসার বিকল্প হিসেবে বিকল্প চিকিৎসাকে প্রচার করছি না, তিনি বললেন। কিন্তু আমি সেই ফলাফলগুলোকেও অস্বীকার করতে পারি না যা আমি নিজে অনুভব করছি। ডক্টর মেহরা চিকিৎসাগত দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য উপস্থিত ছিলেন। তিনি বুঝিয়ে বললেন, আমরা যা দেখছি তা হল উদ্দেশ্যমূলক পরীক্ষার মাধ্যমে প্রমাণিত নিউরাল রিজেনারেশন। পদ্ধতিটি যাই হোক না কেন, ফলাফল পরিমাপযোগ্য এবং বাস্তব। একজন সাংবাদিক মীরার ব্যাপারে জিজ্ঞাসা করলেন, এটা কি সত্যি যে একটি 8 বছরের বাচ্চা আপনার চিকিৎসা করছে? একজন অসাধারণ বাচ্চা আমাকে এমন কিছু কৌশল শেখাচ্ছে যা সে তার পরিবারের কাছ থেকে শিখেছে, নবাব সংশোধন করে বললেন। কিন্তু আমি এই বিষয়ে জোর দিতে চাই যে তার কোনোভাবেই শোষণ করা হচ্ছে না, তার যথাযথ যত্ন এবং শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে।
কনফারেন্সের পর অনেক ডাক্তার এই বিষয়ে সত্যিকারের আগ্রহ দেখিয়ে যোগাযোগ করলেন। কেউ কেউ প্রক্রিয়াটি আরও ভালো করে নথিবদ্ধ করার জন্য সহযোগিতার প্রস্তাব দিলেন। কিন্তু নেতিবাচক প্রতিক্রিয়াও ছিল। ডক্টর অজয় গুপ্ত নবাবের সমালোচনা করে আরও একটি সাক্ষাৎকার দিলেন যে তিনি প্রতারককে উৎসাহিত করছেন এবং হতাশ রোগীদের মিথ্যা আশা দিচ্ছেন। তাকে নিজের শরীরের সাথে যা খুশি তা করতে দিন, ডক্টর গুপ্ত বললেন। কিন্তু একজন জনব্যক্তিত্ব হিসেবে তার সামাজিক দায়িত্ব আছে। নবাব সরাসরি সমালোচনার জবাব না দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ফলাফলই কথা বলবে। শুক্রবার মীরা তার ঠাকুমার সাথে আলোচনার খবর নিয়ে এলো। আমার ঠাকুমার শান্তিদেবী বলেছেন যে আমার আপনার শিক্ষার প্রস্তাব গ্রহণ করা উচিত। তিনি বলেছেন যে একটি উপহারকে আরও বেশি মানুষের সাহায্যের জন্য ব্যবহার না করাটা স্বার্থপরতা হবে। তুমি কি এতে স্বচ্ছন্দ? নবাব জিজ্ঞাসা করলেন। আমি আছি, কিন্তু তখনই যদি আমি ঠাকুমার যত্ন নিতে পারি। সেটা নিশ্চিত, নবাব প্রতিশ্রুতি দিলেন। সেশনের সময় তারা আরও উন্নত ব্যায়াম নিয়ে কাজ করলেন। নবাব হাঁটু সামান্য ভাঁজ করতে এবং পা প্রায় 1 মিনিট ওপরে তুলে রাখতে সফল হলেন। আগামী সপ্তাহে আমরা আপনাকে দাঁড় করানোর চেষ্টা করব, মীরা ঘোষণা করল। তোমার কি মনে হয় আমি এর জন্য তৈরি? নবাব অর্ধেক চিন্তিত আর অর্ধেক উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন। আমার মনে হয় আপনি যতটা ভাবছেন তার চেয়েও বেশি সময় ধরে আপনি তৈরি হয়ে আছেন। শুধু বিশ্বাস করা বাকি ছিল। সপ্তাহান্তের সময় নবাব প্রতিবন্ধী মানুষদের কাছ থেকে মীরার চিকিৎসা নিয়ে শত শত বার্তা পেলেন। তিনি ঘণ্টার পর ঘণ্টা জবাব দিতে কাটালেন। সবসময় এই বিষয়ে জোর দিলেন যে প্রতিটি ঘটনা অনন্য এবং কোনো গ্যারান্টি নেই। সোমবার একটি ডকুমেন্টারি টিম কিছু সেশন শ্যুট করার অনুমতি চাইল। নবাব মীরার সাথে পরামর্শ করলেন, যে রাজি হল, তবে শর্ত দিল যে ফিল্মিংয়ে যেন তার মুখ ঝাপসা রাখা হয়। তুমি মুখ কেন লুকাতে চাও? নবাব জিজ্ঞাসা করলেন। আবার ঠাকুমা বলতেন যে এটাই ভালো, কারণ কে করছে সেটা বড় কথা নয়, বরং কি করা হচ্ছে সেটাই আসল। শ্যুট করা সেশনের সময় মীরা বিশেষ একাগ্রতার সাথে কাজ করল। সে ক্যামেরার জন্য প্রতিটি পদক্ষেপ বুঝিয়ে বলল, চাপবিন্দু এবং প্রতিটি নড়াচড়ার পেছনের যুক্তি বর্ণনা করল। গুরুত্বপূর্ণ হল শরীর কি বলছে তা শোনা। প্রতিটি মানুষের আলাদা আলাদা জায়গা থাকে যেখানে স্নায়ু ঘুমিয়ে থাকে। আপনাকে সেই জায়গাগুলো খুঁজে বের করতে হবে এবং ধীরে ধীরে সেগুলোকে জাগিয়ে তুলতে হবে। তার ব্যাখ্যার পরিপক্কতা পুরো টিমকে মুগ্ধ করল। 2 ঘন্টার কাজের পর সেই মুহূর্ত এলো যার জন্য সবাই অপেক্ষা করছিল। মীরা নবাবকে দাঁড়ানোর চেষ্টা করতে বলল। চেয়ারের হাতলে ভর দেবার জন্য হাত ব্যবহার করুন। এখনই হাঁটার চেষ্টা করবেন না, স্রেফ দাঁড়িয়ে পড়ুন, সে নির্দেশ দিল। নবাব নিজের হুইল চেয়ারের হাতলের উপর হাত রাখলেন এবং জোর দিলেন। তাকে এবং উপস্থিত সকলকে অবাক করে দিয়ে তিনি উঠতে সফল হলেন। এগুলো প্রায় 10 সেকেন্ড তার শরীরকে ধরে রাখল। আমি দাঁড়িয়ে আছি, তিনি চোখে জল নিয়ে বললেন। আমি সত্যিই দাঁড়িয়ে আছি। চারপাশের পরিবেশে উত্তেজনা ছিল স্পষ্ট, এমনকি পেশাদার ফিল্মমেকারদের চোখেও জল ছিল। এখন ধীরে ধীরে বসে পড়ুন, মীরা বলল। প্রথম দিন খুব বেশি জোর দেবেন না। নবাব বসে পড়লেন, কিন্তু বাকি সেশনটি উত্তেজনায় কাটালেন। 5 বছর পর তিনি আবারও দাঁড়িয়েছিলেন। সেই রাতে ডকুমেন্টারির প্রথম ছবিগুলো ইন্টারনেটে লিক হয়ে গেল। নবাবের দাঁড়িয়ে পড়ার ভিডিও কয়েক ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ এটি দেখল। প্রতিক্রিয়া ছিল মিশ্র। অনেকে একে একটি চিকিৎসা অলৌকিকতা হিসেবে উদযাপন করল, আবার অন্য অনেকে ফলাফলের সত্যতা বা স্থায়িত্ব নিয়ে সন্দেহ বজায় রাখল। কিন্তু নবাবের জন্য বাইরের মতামত আর গুরুত্ব রাখছিল না। তিনি আবারও নিজের পা মাটিকে স্পর্শ করতে অনুভব করেছিলেন। তিনি নিজের ওজন নিজে সামলেছিলেন। এটি বাস্তব ছিল এবং কেউ এটি তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারত না। মঙ্গলবার ডক্টর শর্মা নবাবের অফিসে একটি প্রস্তাব নিয়ে এলেন। নবাব, আমি প্রস্তাব করতে চাই যে আমরা আন্তর্জাতিক চিকিৎসা মহলের জন্য এই কেসটির আধিকারিকভাবে ডকুমেন্টেশন করি। এটি নিউরাল রিজেনারেশন গবেষণায় নতুন দিশা খুলে দিতে পারে। কোন শর্তে? নবাব জিজ্ঞাসা করলেন। মীরাকে এই কৌশলের আবিষ্কর্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, তবে চিকিৎসক হিসেবে নয়। তার কৌশলগুলো সঠিক চিকিৎসক তত্ত্বাবধানে পড়ার জন্য একটি গবেষণা প্রোগ্রাম তৈরি করা হবে। আর ওর ভবিষ্যতের কি হবে? ওকে ফিজিওথেরাপি এবং নিউরোলজিতে বিশেষ শিক্ষা দেওয়া হবে। সে এই ক্ষেত্রে একজন বৈধ অগ্রণী ব্যক্তিত্ব হয়ে উঠতে পারে। নবাবের এই প্রস্তাব পছন্দ হল। এটি মীরাথেন আইনিভাবে সুরক্ষিত করার একটি উপায় ছিল, যখন তার অবদানকে সম্মান জানানো হচ্ছিল। সেই দুপুরের সেশনের সময় তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ব্যায়াম নিয়ে কাজ করলেন। নবাব 1 মিনিটের বেশি সময় সোজা দাঁড়িয়ে থাকতে সফল হলেন এবং এমনকি চেয়ারে ভর দিয়ে একটি ছোট পদক্ষেপও ফেললেন। কাল আমরা আপনাকে কোনো সাহারা ছাড়াই হাঁটাতে চেষ্টা করব, মীরা বলল। নবাব ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি নিশ্চিত যে আমি তৈরি? মীরা উত্তর দিল, আমি নিশ্চিত।
আপনাকে শুধু নিজের পায়ের ওপর ভরসা করতে হবে। বুধবার নবাবের ভবনের সামনে সাংবাদিক, ডাক্তার এবং কৌতূহলী মানুষের ভিড় জমে গেল। তার হাঁটার চেষ্টার খবর ছড়িয়ে পড়েছিল এবং সবাই এর সাক্ষী হতে চাইছিল। নবাব সবাইকে দেখার মতো যথেষ্ট জায়গা দিতে ভবনের পার্কিং লটে এই প্রচেষ্টা করার সিদ্ধান্ত নিলেন। ডক্টর শর্মা এবং ডক্টর মেহরা ঘটনার চিকিৎসাগত পর্যবেক্ষণের জন্য উপস্থিত ছিলেন। মীরা সাধারণ সময়ের চেয়ে একটু আগে এলো এবং তার সাথে সাধারণের চেয়ে বড় একটি থলি ছিল। তার ভেতরে একটি ছোট কাঠের লাঠি ছিল, যা সে এক প্রতিবেশীর কাছ থেকে বানিয়ে এনেছিল। ওটা কিসের জন্য? নবাব জিজ্ঞাসা করলেন। শুরুতে সাহারা দেওয়ার জন্য, সে বুঝিয়ে বলল। আমার দাদু প্রথম কয়েক সপ্তাহ একটি লাঠি ব্যবহার করেছিলেন। যখন সময় এলো, নবাব হুইলচেয়ার থেকে একটি সাধারণ চেয়ারে স্থানান্তরিত হলেন। তারপর মীরা তার একটি বাহু ধরে রাখল এবং লাঠিটি অন্য দিক থেকে সাহারা দিচ্ছিল। তিনি দাঁড়িয়ে পড়লেন। ভিড় একদম শান্ত হয়ে গেল। নবাব কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলেন, নিজের ভারসাম্য অনুভব করে। তারপর ধীরে ধীরে তিনি নিজের ডান পা তুললেন এবং এক কদম সামনে বাড়ালেন। পা মজবুতভাবে মাটিতে লাগল। তিনি শরীরের ওজন স্থানান্তরিত করলেন। বাম পা তুললেন এবং আরও এক কদম হাঁটলেন। পূর্ণ নিস্তব্ধতার মাঝে নবাব টানা 10 কদম হাঁটলেন। প্রতিটি কদম ছিল সচেতন এবং নিয়ন্ত্রিত। তার পা প্রচেষ্টায় কাঁপছিল, কিন্তু সেগুলো তার ওজন সামলে নিল। যখন তিনি থামলেন, ভিড় করতালিতে ফেটে পড়ল। সাংবাদিকরা চিৎকার করে প্রশ্ন করছিল, ফটোগ্রাফাররা ফ্ল্যাশ জ্বালাচ্ছিল এবং অনেক মানুষ প্রকাশ্যে কাঁদছিল। নবাব মীরার দিকে তাকালেন, যে এমনভাবে হাসছিল যেন যা কিছু ঘটেছিল তাতে অসাধারণ কিছুই নেই। আপনার কেমন মনে হচ্ছে? এক রিপোর্টার জিজ্ঞাসা করলেন। মনে হচ্ছে আমি 5 বছরের এক স্বপ্ন থেকে জেগে উঠেছি, নবাব জবাব দিলেন। এবং মনে হচ্ছে আমি আবার বাঁচতে শুরু করছি। প্রিয় শ্রোতা, যদি আপনি এই কাহিনীটি উপভোগ করেন তবে লাইক করতে ভুলবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটি আমাদের মতো নতুনদের অনেক সাহায্য করে। কাহিনীতে ফিরে আসি। পরবর্তী দিনগুলোতে নবাব এবং মীরার কাহিনী জাতীয় ও আন্তর্জাতিক শিরোনামে আধিপত্য বিস্তার করল। দুনিয়া জুড়ে ডাক্তাররা এই ঘটনা নিয়ে পড়াশোনার জন্য সাহায্যের প্রস্তাব দিয়ে যোগাযোগ করলেন, কিন্তু সব মনোযোগ ইতিবাচক ছিল না। রক্ষণশীল ডাক্তারদের একটি গ্রুপ একটি প্রচারণা চালালো, যাতে তদারকি ছাড়া একটি বাচ্চাকে চিকিৎসা করতে দেওয়ার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা হলো। আইনি ব্যবস্থার হুমকিও দেওয়া হয়েছিল। নবাব শিশু অধিকার এবং বিকল্প চিকিৎসায় বিশেষজ্ঞ একদল আইনজীবীকে কাজে লাগালেন। তিনি মীরাকে যে কোনো নেতিবাচক আইনি পরিণতি থেকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। সে আমার জীবন বাঁচিয়েছে, তিনি একটি সাক্ষাৎকারে বললেন। এখন তাকে রক্ষা করা আমার দায়িত্ব। আইনজীবীদের সাথে এক বৈঠকের সময় নবাব একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি মীরাকে একটি বিশেষ শিক্ষা প্রোগ্রামের প্রথম সুবিধাভোগী করে অপ্রথাগত নিরাময় পদ্ধতির গবেষণার জন্য উৎসর্গীকৃত একটি ফাউন্ডেশন তৈরি করবেন। আশা ফাউন্ডেশন হবে এমন একটি জায়গা যেখানে মীরার মতো প্রাকৃতিক প্রতিভারা সঠিক নৈতিক ও আইনি কাঠামোর ভেতরে বিকশিত হতে পারবে। যারা এই ঘোষণা সাথ দিলেন, যিনি ধীরে ধীরে এই প্রক্রিয়ার বড় সমর্থক হয়ে উঠেছিলেন। তিনি পরামর্শ দিলেন যে ফাউন্ডেশন যেন একই ধরনের প্রতিবন্ধকতায় ভোগা নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে। এটি আপনার অভিজ্ঞতাকে এমন কিছুতে বদলে দেবে যা হাজার হাজার অন্য মানুষকে সাহায্য করতে পারে, যারা বললেন। গত কয়েক মাসের মধ্যে এই প্রথমবার নবাব নিজের স্ত্রীকে তার রিকাভারি সম্পর্কিত কোনো বিষয়ে সত্যিই উৎসাহিত হতে দেখলেন। তিনি উপলব্ধি করলেন যে যারা শেষ পর্যন্ত মেনে নিয়েছেন যে নবাবের সচলতা ফিরে পাওয়ার মানে তার গুরুত্ব হারিয়ে যাওয়া নয়, বরং একসাথে বড় কিছু তৈরি করার সুযোগ। হাঁটতে সফল হওয়ার প্রথম সপ্তাহে নবাব মীরার সাথে প্রতিদিন অভ্যাস করলেন। প্রতিদিন তিনি কম সাহারায় আরও বেশি দূরত্ব পর্যন্ত হাঁটতে সফল হতেন। সপ্তাহের শেষে তিনি ইতিমধ্যেই আধা কিলোমিটার পর্যন্ত সাহায্য ছাড়াই হাঁটছিলেন। এখন আপনার আমাকে আর দরকার নেই, মীরা তার একটি সেশনের সময় মন্তব্য করল। তোমাকে আমার সব সময় দরকার হবে, নবাব জবাব দিলেন। হয়তো হাঁটার জন্য নয়, বরং এটা মনে রাখার জন্য যে অলৌকিক ঘটনা তখন ঘটে যখন আমরা সেগুলোর আশা সব থেকে কম করি। মীরা হাসল। আমার ঠাকুমা সবসময় বলতেন যে আমরা একে অপরকে সাহায্য করার জন্য জন্মেছি। আমার মনে হয় সেই কারণেই আমাদের দেখা হলো। 1 মাস পর আশা ফাউন্ডেশন দিল্লি শহরের কেন্দ্রে একটি আধুনিক ভবনে তার দরজা খুলল। মীরাকে একটি চমৎকার বেসরকারি স্কুলে ভর্তি করানো হলো, তবে সে তার বয়সের উপযোগী শরীর বিজ্ঞান, ফিজিওথেরাপি এবং সমন্বিত চিকিৎসার বিশেষ পাঠ্যক্রমেও অংশ নিত। ডক্টর মেহরাকে ফাউন্ডেশনের মেডিকেল ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তার তদারকিতে মীরার কৌশলগুলো অধ্যয়ন, নথিবদ্ধকরণ এবং ব্যাপক প্রয়োগের জন্য মার্জিত করা হলো। আমরা আবিষ্কার করছি
যে মীরা সহজাতভাবে যেসব কৌশল ব্যবহার করে তার একটি নিরেট বৈজ্ঞানিক ভিত্তি আছে, ড মেহরা জানালেন। সে নিউরোপ্লাস্টিসিটির নীতিগুলো প্রয়োগ করছিল, যা আমরা সম্প্রতি পুরোপুরি বুঝতে শুরু করেছি। মীরার ঠাকুমা শান্তি দেবীকে ফাউন্ডেশনের পারিবারিক সহায়তা সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করা হল। তার জীবনের অভিজ্ঞতা এবং বাড়িতে সেবা করার জ্ঞান প্রতিবন্ধকতার সাথে লড়াই করা পরিবারগুলোর জন্য মূল্যবান প্রমাণিত হল। ড মেহরা বললেন, শান্তিদেবীর কাছে এমন এক ব্যবহারিক জ্ঞান আছে যা আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি পরিপূরক করে তোলে। নিজের প্রথম হাঁটার 6 মাস পর নবাব তার প্রথম 5 কিলোমিটার দৌড় সম্পন্ন করলেন। এটি খুব দ্রুত ছিল না, কিন্তু সম্পূর্ণ ছিল। তিনি মীরার সাথে ফিনিশ লাইন পার করলেন, যে তার সাথে যাওয়ার জন্য জেদ ধরেছিল। তোমার মনে আছে যখন তুমি বলেছিলে যে তুমি আমাকে 1 লাখ টাকায় চালিয়ে দেখাবে? নবাব দৌড়ের পর ক্লান্তি মেটানোর সময় জিজ্ঞাসা করলেন। আমার মনে আছে, মীরা বলল। আপনি তার চেয়ে অনেক বেশি কিছু করেছেন। আপনি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। এই দৌড় আশা ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহ করল, যা ইতিমধ্যেই 50 জনের বেশি নিউরোলজিক্যাল প্রতিবন্ধী রোগীর চিকিৎসা করছিল। সবার নবাবের মতো নাটকে রিকভারি হয়নি ঠিকই, কিন্তু সবাই কিছুটা হলেও উন্নতি দেখিয়েছিল। ড শর্মা নবাবের ওপর একটি চিকিৎসাগত প্রবন্ধ প্রকাশ করলেন, যা সেই বছর নিউরোলজি বিভাগে সবথেকে বেশি উদ্ধৃত গবেষণাপত্রগুলোর একটি হয়ে উঠল। প্রবন্ধটি প্রথাগত ভারতীয় জ্ঞান দ্বারা বিকশিত নিউরাল উত্তেজনার পদ্ধতিগুলোকে সুস্থ হওয়ার জন্য মৌলিক হিসেবে স্বীকৃতি দিল। মীরা এখন 9 বছরের। সে চিকিৎসা জগতে এক ক্ষুদে ব্যক্তিত্ব হয়ে উঠেছিল, কিন্তু সে নিজের বিশেষ বিনয় এবং সরলতা বজায় রেখেছিল। লোকেরা আমাকে প্রতিভাবান বলে, সে দুপুরের খাবারের সময় নবাবকে বলল, কিন্তু আমি তো সেটাই করি যা আমার দাদু আমাকে শিখিয়েছিলেন। আর তোমার দাদু তোমাকে যা শিখিয়েছেন তা চিকিৎসাবিদ্যা বদলে দেওয়ার জন্য যথেষ্ট মূল্যবান ছিল, নবাব জবাব দিলেন। শপিং প্লাজায় প্রথম সাক্ষাতের 1 বছর পর নবাব একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলেন। আশা ফাউন্ডেশন 200 জনেরও বেশি রোগীর চিকিৎসা করেছিল এবং অন্য শহরগুলোতেও বিস্তার লাভ করছিল। অনুষ্ঠানের সময় নবাব অতিথিদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন, যেখানে ডাক্তার, রোগী, সুবিধাপ্রাপ্ত পরিবার এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 1 বছর আগে আমি নিজের অবস্থার কাছে হেরে যাওয়া একজন মানুষ ছিলাম, তিনি বললেন। আমি মেনে নিয়েছিলাম যে আমার জীবন হুইলচেয়ারেই সীমাবদ্ধ থাকবে। তারপর একটি 8 বছরের বাচ্চা আমাকে 1 লাখ টাকায় আসার প্রস্তাব দিল। শ্রোতারা ভালোবেসে হেসে উঠলেন। আমার মনে হয়েছিল আমি এক সাধারণ ব্যবসায়িক চুক্তি করছি, কিন্তু আমি জানতে পারলাম যে মীরা শুধু হাঁটার সম্ভাবনা বিক্রি করছিল না, সে পুনরায় স্বপ্ন দেখা, একটি উদ্দেশ্য থাকা এবং অলৌকিক ঘটনায় বিশ্বাস করার সম্ভাবনা উপহার দিচ্ছিল। নবাব মীরার দিকে তাকালেন, যে তার ঠাকুমা শান্তিদেবীর সাথে প্রথম সারিতে বসেছিল। আমি তাকে যে 1 লাখ টাকার প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমার এখন পর্যন্ত সবথেকে সেরা বিনিয়োগ ছিল। কেবল এই কারণে নয় যে আমি হাঁটার ক্ষমতা ফিরে পেয়েছি, বরং এই কারণে যে আমি শিখেছি প্রকৃত নিরাময় তখন শুরু হয় যখন আমরা সীমাবদ্ধতাকে স্থায়ী মনে করা ছেড়ে দিই। ভাষণের পর নবাব আধিকারিকভাবে মীরাকে 1 লাখ টাকার একটি চেক তুলে দিলেন। তবে যেহেতু সে এখনও নাবালিকা, তাই টাকাটি একটি শিক্ষা তহবিলে জমা করা হলো, যা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার শিক্ষা নিশ্চিত করবে। তুমি বড় হয়ে কি পড়তে চাও? এক সাংবাদিক মীরাকে জিজ্ঞাসা করলেন। আমি ডাক্তার হতে চাই, সে কোনো দ্বিধা ছাড়াই জবাব দিল, কিন্তু এমন এক ডাক্তার যে ওষুধ ছাড়াও হাত দিয়েও চিকিৎসা করে। 2 বছর পর আশা ফাউন্ডেশন নিউরোলজিক্যাল প্রতিবন্ধকতার সমন্বিত চিকিৎসার জন্য এক বিশ্বব্যাপী রেফারেন্স হয়ে উঠল। নবাব নিজের সচলতা পুরোপুরি ফিরে পেয়েছিলেন এবং নিজের ব্যবসাগুলো সক্রিয়ভাবে পরিচালনা করতে শুরু করেছিলেন। কিন্তু প্রতি শুক্রবার তিনি মীরার সাথে তার রক্ষণাবেক্ষণ সেশনের জন্য দেখা করতে থাকতেন, যেটি মীরা বলতে পছন্দ করত। আমরা এসব কেন করছি? নবাব একটি সেশনের সময় জিজ্ঞাসা করলেন। আমি তো পুরোপুরি সুস্থ হয়ে গেছি। কারণ চিকিৎসা কেবল শরীরের নয়, মীরা জবাব দিল, যে 10 বছর বয়সেই এক প্রভাবশালী পরিপক্কতা দেখাচ্ছিল। এটি আত্মাকেও সুস্থ রাখার বিষয়। সেই সেশনগুলোতে তারা জীবন, স্বপ্ন এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলতেন। মীরা, যারা বছরের পর বছর ধরে মীরার জন্য একমাত্র মাতৃমূর্তি হয়ে উঠেছিলেন, বিশেষ করে শান্তিদেবীর 75 বছর বয়সে শান্তিপূর্ণ মৃত্যুর পর। তিনি গর্বিত হতেন যারা মীরার ঠাকুমার কথা উল্লেখ করে বলছেন। হ্যাঁ, হতেন। নবাব সহমত হলেন। কিন্তু আমার মনে হয় তিনি সবসময় জানতেন যে মীরা এখানে পৌঁছাবে। মেডিকেলের প্রথম বছরের সময় মীরা নিজের সময় প্রথাগত পড়াশোনা এবং আশা ফাউন্ডেশনের গবেষণার মধ্যে ভাগ করে নিল। সে এমন প্রোটোকল তৈরি করছিল
যা প্রথাগত চিকিৎসাশাস্ত্রকে তার সহজাতভাবে শেখা কৌশলের সাথে যুক্ত করবে। আমার লক্ষ্য হল একটি নতুন চিকিৎসা বৈশিষ্ট্য বা স্পেশালিটি তৈরি করা, সে একটি বিজ্ঞান সাময়িকীর সাক্ষাৎকারে বুঝিয়ে বলল। এমন একটি ক্ষেত্র যা এটা স্বীকার করে যে নিরাময়ে বিজ্ঞান এবং অন্তর্দৃষ্টি, প্রযুক্তি এবং মানবিক স্পর্শ উভয়ে অন্তর্ভুক্ত আছে। নবাব এখন ৪৫ বছরের, নিজের ব্যবসা সামলানো চালিয়ে যাচ্ছেন, তবে নিজের অধিকাংশ সময় এবং সম্পদ ফাউন্ডেশনে উৎসর্গ করেন। তিনি সমন্বিত চিকিৎসা এবং নিউরোপ্লাস্টিসিটি গবেষণার এক মুখর সমর্থক হয়ে উঠেছেন। আমার অভিজ্ঞতা দেখিয়েছে যে মানুষের মস্তিষ্ক আর স্নায়ুতন্ত্র প্রথাগতভাবে আমরা যতটা মনে করি তার চেয়ে অনেক বেশি খাপ খাইয়ে নিতে সক্ষম, তিনি চিকিৎসা সম্মেলনে বলেন। মাঝে মাঝে সেই ক্ষমতা উন্মোচনের জন্য আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি আর সঠিক মানুষের প্রয়োজন হয়। আশা ফাউন্ডেশন ইতিমধ্যেই ৫,০০০-এর বেশি রোগীর চিকিৎসা করেছে এবং এটি ভারতের ১০টি শহরে ছড়িয়ে আছে। মীরা দ্বারা বিকশিত পদ্ধতিগুলো এখন বৈজ্ঞানিকভাবে মার্জিত এবং নথিবদ্ধ হয়ে বহু দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। এক শুক্রবারের সন্ধ্যা, তাদের প্রথম সাক্ষাতের ১০ বছর পর, নবাব এবং মীরা ফাউন্ডেশনের বাগানে হাঁটছিলেন। মীরা এখন চিকিৎসাবিদ্যার ৫ম বর্ষে এবং নিউরোলজি এবং সমন্বিত চিকিৎসায় বিশেষজ্ঞতা অর্জন করছিল। তোমার কি এই ১০ বছরে কোনো বিষয়ে আফসোস আছে? নবাব জিজ্ঞাসা করলেন। কেবল একটা জিনিসের, মীরা জবাব দিল। কিসের? কেবল ১,০০,০০০ টাকা চাওয়ার। সে হাসতে হাসতে বলল, আমার ২ লাখ চাওয়া উচিত ছিল। নবাবও হাসলেন। মীরার রসবোধ তার শিক্ষার সাথে বিকশিত হয়েছিল, কিন্তু তার সারমর্ম একই রয়ে গিয়েছিল। আর আপনার? সে জিজ্ঞাসা করল। আপনার কি কোনো বিষয়ে আফসোস আছে? নবাব এক মুহূর্ত ভাবলেন। হ্যাঁ, তোমাকে খুঁজে পেতে আমার ৫ বছর দেরি করার জন্য আফসোস আছে। হয়তো আমরা ঠিক সেই সময়েই দেখা করার জন্য তৈরি ছিলাম। মীরা পরামর্শ দিল। যদি এটা আগে হতো তবে হয়তো এটি কাজ করত না। হয়তো তুমি ঠিকই বলেছ। নবাব সহমত হলেন। সবসময়ের মতো তারা একটি মূর্তির সামনে গিয়ে থামলেন, যা ফাউন্ডেশনের বাগানে স্থাপন করা হয়েছিল। এটি একে অপরের দিকে বাড়িয়ে দেওয়া ২টি হাতের এক সাধারণ উপস্থাপনা, একটি ছোট এবং একটি বড়। মূর্তির নিচে ফলকে লেখা ছিল, একে অপরের ওপর বিশ্বাস করার শক্তির স্মৃতিতে। আপনি কি জানেন আমি এই সব বছরে কি শিখেছি? মীরা মূর্তির দিকে তাকিয়ে বলল। কি? যে অলৌকিক ঘটনাগুলো এমন কিছু নয় যা নিজে নিজে ঘটে। সেগুলো তখন ঘটে যখন মানুষ একে অপরের ওপর বিশ্বাস করার সিদ্ধান্ত নেয়। নবাব মাথা নাড়লেন। এবং মাঝে মাঝে আমরা যেসব উত্তরের খোঁজ করি সেগুলো সবথেকে অপ্রত্যাশিত মানুষের কাছে থাকে। আর ১,০০,০০০ টাকা একটা নতুন জীবনের মূল্য হিসাবে খুব কমই ছিল। মীরা হাসি মুখে যোগ করল। প্রকৃতপক্ষে, নবাব বললেন, আমি বুঝতে পারলাম যে আসল পেমেন্ট টাকা ছিল না। তাহলে কি ছিল? এটি ছিল আবারও আশা করতে শেখা এবং অন্য মানুষকেও আশা করতে শেখানো। মীরা হাসল। নবাব ফাউন্ডেশনের বাগানের চারপাশে তাকালেন, যা হাঁটাচলা করা, ব্যায়াম করা এবং হাসি খুশি রোগীদের দ্বারা পূর্ণ ছিল। যেসব পরিবার আগে কেবল হতাশ ছিল, তারা এখানে আশা খুঁজে পেয়েছে। ডাক্তাররা চিকিৎসার নতুন পদ্ধতি শিখছেন। একটি বাচ্চা যে এক অসাধারণ নারী হয়ে উঠেছে, এটি প্রতিটি করির যোগ্য ছিল। সেই শুক্রবার যখন দিল্লি শহরের উপর সূর্য ডুবছিল, তখন নবাব এবং মীরা ফাউন্ডেশনের ভেতরে ফিরে গেলেন। তাদের ছায়া মাটিতে ছড়িয়ে পড়ছিল। একটি লম্বা এবং একটি ছোট ছায়া পাশাপাশি হেঁটে চলছিল। ১০ বছর আগে তারা কাকতালীয়ভাবে বা ভাগ্যের জোরে এক শপিং প্লাজার ঠান্ডা প্রবেশপথে দেখা করেছিল। একজন এক অসাধারণ আশার প্রস্তাব দিচ্ছিল, অন্যজন এক অপ্রত্যাশিত সুযোগ দিচ্ছিল। তাদের কেউ কল্পনাও করতে পারেনি যে সেই সাক্ষাৎ কেবল তাদের জীবন নয়, বরং দুনিয়া জুড়ে হাজার হাজার মানুষের জীবন বদলে দেবে। মীরা, নবাব হাঁটতে হাঁটতে বললেন, হ্যাঁ, আবারও আমাকে চালিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে চেষ্টা করতে দেওয়ার জন্য ধন্যবাদ, মীরা জবাব দিল। এবং আমাকে এটা শেখানোর জন্য ধন্যবাদ যে অলৌকিক ঘটনা সম্ভব। আমাকে এটা শেখানোর জন্য ধন্যবাদ যে সেগুলোর উপর বিশ্বাস করা সার্থক। তারা এক অসাধারণ অভিজ্ঞতায় যুক্ত ২ বন্ধু ফাউন্ডেশনের ভেতরে একসাথে প্রবেশ করলেন, যা দেখালো যে কখনো কখনো যখন আমরা অন্যদের নিজের সেরাটা দিই, তখন অবিশ্বাস্য কিছু ঘটতে পারে। এক ৮ বছরের বাচ্চার গল্প যে এক কোটিপতিকে ১,০০,০০০ টাকায় চালিয়ে দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিল। এটি সেই কাহিনী হয়ে গেল যে কিভাবে দুজন মানুষ একে অপরের ওপর বিশ্বাস করে দুনিয়াকে বদলে দিল। ১০ বছর পর যখন মানুষ নবাবকে জিজ্ঞাসা করে তার জীবন কিভাবে বদলে গেল, তিনি সবসময় একই জবাব দেন, আমার মনে হয়েছিল আমি আবারও হাঁটার জন্য ১,০০,০০০ টাকা দিচ্ছি,
কিন্তু আমি বুঝতে পারলাম যে আমি আবারও বাঁচার জন্য 1,00,000 টাকা দিয়েছি। আর যখন মীরাকে জিজ্ঞাসা করা হয় সে সবথেকে গুরুত্বপূর্ণ কী শিখেছে, তার জবাব সবসময় এটিই হয়, সবথেকে ভালো নিরাময় শুরু হয় এমন এক মন থেকে যে সাহায্য করতে চায়, এবং শেষ হয় এমন এক মন দিয়ে যে আশা করতে শিখেছে। কয়েক বছর পর যখন আশা ফাউন্ডেশন 15 বছর পূর্ণ করল এবং 10,000-এর বেশি মানুষকে সাহায্য করল, তখন মূল ভবনের প্রবেশপথে একটি নতুন ফলক যোগ করা হল। তাতে লেখা ছিল, এই নীতির উপর প্রতিষ্ঠিত যে প্রতিটি মানবিক সাক্ষাৎ একে অপরকে নিরাময় করার এক সুযোগ, সেই সব মানুষকে উৎসর্গ করা যারা আশা দেওয়ার সাহস করেন, এবং সেই সব মানুষকে উৎসর্গ করা যারা এটি গ্রহণ করার সাহস দেখান। সমর্পণের নিচে একটি সাধারণ উদ্ধৃতি ছিল, আমি তোমাকে 1,00,000 টাকায় চালিয়ে দেখাবো, কিন্তু আমি প্রকৃতপক্ষে তোমাকে উড়তে শিখিয়েছি। উদ্ধৃতিতে স্বাক্ষর ছিল না, কিন্তু কাহিনীটি জানা সবাই জানতেন যে সেগুলো কার জ্ঞানগর্ভ শব্দ, এক বাচ্চার যে কেবল এক অসাধারণ ডাক্তারই হয়নি, বরং পুরো পৃথিবীর জন্য আশার এক শিক্ষক হয়ে উঠেছিল।